আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আব্দুল জলিল নামের একজন লোকের ঘটনা, এবং আসলে তিনি পেশায় একজন দোকানদার ছিলেন, ছোট্ট মুদির দোকান। তার বাসা ছিল মগবাজার রেল ক্রসিং এর সাথেই। তার বাসায় যেতে হলে রিক্সা দিয়ে একটু আগে নেমে রেল লাইনের উপর দিয়ে গেলে তাড়াতাড়ি হয়, না হলে অনেক ঘুরতে হয়। মানে সে যখন তার দোকান ক্লোজ করে আসে তখন ওই পথ ধরেই আসেন। বছরের মাঝামাঝি সময় জুলাই কিংবা অগস্ট হবে, এবং এটা ঘটনা ছিল 1994 সালে। তিনি দোকান বন্ধ করে বাসায় ফিরছেন। রাত তখন 12টার কাছাকাছি। বাসের জন্য দাঁড়িয়ে ওয়েট করছেন। একটা বাস আসলো এবং তিনি উঠে পড়লেন। রেল লাইনের আগে তাকে নামিয়ে দেওয়া হয়। তিনি তখন রেল লাইন ধরবেন। অন্ধকার হয়ে গেছে তখন। অ্যাকচুয়ালি সময়টাতে রাত 10টা বাজলেই ঢাকা শহর মোটামুটি অন্ধকার হয়ে যেত। তিনি রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। এমন সময় তিনি ট্রেনের শব্দ পান। তার সামনেই তিনি কিছু দেখলেন না। হঠাৎ একটা ট্রেন তার সামনে হাজির। আউট অফ নোওয়্যার এই ট্রেন কোথা থেকে আসলো, আর আসছে এত তাড়াতাড়ি তার চোখের পলকে, এবং তার সামনে এসে থামলো। তার বাসা রেল লাইনের সাথেই। ট্রেন তো তার কাছে মামুলি ব্যাপার। এখনো অনেক মানুষ আছে যারা উৎসুক ট্রেন দেখার জন্য। সিগন্যালে থামলেই দেখা যায় অন্য সব বাদ দিয়ে ট্রেনের যাওয়া দেখছে। এবং সেই লোকটি এই ট্রেনের সাইজ আসলে বর্ণনা করতে পারলেন না। তার ভাষ্য মতে এই সাইজের কি ট্রেন হয় কিনা তিনি জানেন না। তো তিনি বলেন, আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে এত এত বড় ট্রেন মানে, তিনি বললেন এই ট্রেন মাপা যাবে না, এবং তার আন্দাজ নাই এই ট্রেনটার সাইজটা সম্পর্কে। তো ঘটনাটা একটু আজীব লাগার পরে আমি আসলে আস্তে আস্তে তার সাথে কন্টিনিউ করি, এবং এই আজীব ঘটনা ঘটে যাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই রেল লাইন দিয়ে ধরে আর বাড়ি ঢুকবেন না, বাড়ি যাবেন না, আর এগুবেন না। তিনি সিদ্ধান্ত নিলেন ঘুরে যাবেন, কষ্ট করে এই দিক দিয়ে যাবেন না। তো ফিরে যাই সেই সময়। সিদ্ধান্ত পরে এখন তিনি কি করবেন, তাকে তো বাসায় যেতে হবে, এবং তিনি অর্ধেক রাস্তা তো চলে আসছেন। তার মনে হচ্ছিল তিনি ঘরের মধ্যে আছেন। তিনি পাশ কাটিয়ে বস্তিগুলো ঘেঁষে বাড়ির দিকে এগোতেই তার ট্রেনের জানালাগুলোর দিকে চোখ পড়ে। ট্রেন তখন থেমে আছে। তিনি দেখেন জানালা দিয়ে যাদের দেখা যাচ্ছে একই স্ট্রাকচারের কিছু মানুষ, কিছু একটা, যাদের গলা দিয়ে অনবরত রক্ত ঝরছিল, কিন্তু কারোরই চেহারা অথবা কোনো ধরনের মাথা দেখা যাচ্ছে না। স্বাস্থ্যবান মানুষ দৌড়াবে কি করে? এই দৃশ্যটাকে ওই জায়গাতেই ফিক্স করে দেয়। নামাজ যে তিনি পড়তেন না তা ঠিক না, কিন্তু তিনি যখন আল্লাহকে ডাকা শুরু করে দিলেন, আর কেউ যে তাকে ক্ষতি করছে ওই মুহূর্তে এরকমও না, কিন্তু যা তিনি দেখছেন তা তিনি সহ্য করতে পারছেন না। তিনি দেখেন তিনি আর নড়তে পারেন না, ওই জায়গাতেই পড়ে আছেন। অনেক চেষ্টা করেও তার হাত পা তিনি নাড়াতে পারছেন না। তিনি কিছু কান্নার আওয়াজ পান হঠাৎ করে। হাউমাউ করে ট্রেনের ভেতর থেকে কে যেন কাঁদছে। তিনি আরো ভয় পেয়ে যান। যখনই কিছু অ্যাবনর্মাল ঘটতে থাকে তখনই তিনি ঘাবড়াতে থাকেন। প্রথমে চুপি ছিলেন, এখন তিনি কাঁদছেন, আশেপাশের মানুষের সাহায্যের জন্য চিৎকার করছেন। তার কাছে মনে হতে লাগলো এখন তো অনেক গভীর রাত। হঠাৎ তিনি লক্ষ্য করেন ট্রেনটা ছেড়ে দিচ্ছে, এবং ভেতর থেকে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেল। অনেকের আহাজারি, কান্নাকাটি, ভেতর থেকে চিৎকার আসছে এমন যে আমরা যাব না, আর এত মায়াবী কান্না। ট্রেনটা যাওয়ার পরও তিনি সেখান থেকে নড়তে পারছেন না। কি অসম্ভব ব্যথা তিনি হাঁটুতে অনুভব করতে লাগলেন। হাঁটতেই হয়তো পারবেন না। ওই ঘটনার ঘন্টাখানেক পর তিনি দেখলেন একজন লোক হেঁটে যাচ্ছে। তার সাহায্যে তিনি বাড়ি ফেরেন। আশ্চর্যজনক কথা যে তিনি যখন রেল লাইন দিয়ে হাঁটা দেন তখন বাজছিল প্রায় 12:20 মতো। এখন বাসায় ফেরে তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন বাজে মাত্র 12:35। তার মানে তার সামনের এই ঘন্টার পর ঘন্টা বিবরণ কোথায় জানি হারিয়ে যাচ্ছে। তিনি ঘাবড়ে কাউকে কিছু বলতে পারছেন না। পায়ে তিনি প্রচন্ড ব্যথা পেয়েছেন। ডক্টররা ধরলেন তার হার্টে ব্লক হয়েছে। সব মিলে সব যেন বিপদের উপর দিয়ে যাচ্ছে। বাড়িতে আনা হলো, এবং কাহিনী তো সবে শুরু। বাড়িতে আনার পরের দিন তার মা মারা গেলেন। মা যে মারা গেছেন সেটির সাথে এই ঘটনার কোনো যোগসাজশ নাই।
মায়ের বয়স ছিল 78, ক্যান্সারের পেশেন্ট ছিলেন, তিনি আগের থেকেই মৃত্যু পথযাত্রী। তিনি তখন বাড়িতে বিশ্রামে ছিলেন এবং দোকান তার ছেলে সামলাতো, কারণ দোকানে যাওয়ার মতো শক্তি ছিল না তার একদমই। যে ট্রেনের শব্দ তার একদিনের অভ্যাস ছিল, এখন প্রতিদিনই রাত হোক আর দিন হোক ট্রেনের শব্দ পেলে তিনি আটকে ওঠেন। কাউকে ঘটনাটা কিভাবে বলবেন তিনি? কাউকে ঘটনা তিনি বলতে পারেননি। তার মা মারা যাওয়ার 10 থেকে 12 দিন পর তার ঘুম ভাঙে হঠাৎ। তিনি ওয়াশরুম হতে বারান্দায় গামছা থাকবার কারণে মুখ পরিষ্কার করতে বারান্দায় যান। তার বাসা থেকে রেল লাইন দেখা যায়। তিনি হঠাৎ লক্ষ্য করলেন রেল লাইনটাতে কেউ নাই আর চারপাশে অন্ধকার। আগের মতো হঠাৎ করে আবারও সেই ট্রেনটা তার সামনে হাজির হয়। এমন না যে ট্রেনটা আগে ছিল। তিনি বারান্দায় যাওয়ার পরই ট্রেনটা রেল লাইন ধরে আচমকা তার সামনে হাজির হয়ে যায়। তিনি আর দেরি না করে তার ওয়াইফকে ডেকে তুলে বারান্দায় যেতে বললেন, দেখো তো বারান্দায় যে একটা অনেক বড় ট্রেন দাঁড়িয়ে আছে না? তার ওয়াইফ প্রথমে গ্রাহ্য না করলেও পরে বারান্দায় ঠিকই যান। রুমে এসে তিনি বলেন, কি জন্য বারান্দায় যেতে বললা? কিছুই তো নাই। তিনি যেয়ে দেখেন আর সেটি সেই জায়গায় নাই। প্রায় 2 উইক রেস্ট নেওয়ার পর তিনি দোকানে যাওয়া শুরু করলেন। যেদিন শুরু করলেন দোকানে যাওয়া, সেদিন তিনি রাত 11টায় দোকান বন্ধ করেন এবং বন্ধ করে তিনি বাড়ির দিকে রওনা হন। সেদিন বাসে করে রওনা হলেন। বাস থেকে নেমে তিনি আবার রিক্সা নেন। রিক্সা করে তিনি বাড়ি আসতেই একটা গলি পড়ে। সেই গলি দিয়ে তিনি ঢুকতেই তিনি দেখেন প্রথমে 2জন সাদা কাপড় পরা দুজন লোক বের হচ্ছে। এরপর দলে দলে আরো সাদা কাপড় ধারী লোকজন বের হচ্ছে। বের হওয়ার সময় সবারই মাথা নিচু ছিল এবং গলি হতে একের পর এক লাশের কফিন বের হতে থাকে তাদের সাথে, যেন তারা লাশের মিছিলে নেমেছে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করছে না। তিনিও পাশের বাসার একটি গেটে ঢুকে গিয়ে নক করেন। তিনি দেখেন তাদের জানালা দিয়ে লাইট দেখা যাচ্ছে, তার মানে তারা সজাগ। তিনি ডাকলেন এবং বললেন তিনি কিছু আজীব জিনিস গলিতে দেখছেন। তো সেই ফ্ল্যাটের কর্তা তার সাথে বের হয়, কিন্তু দেখে কেউ নাই। তার অনুরোধে আবারও তাকে বাড়িতে দিয়ে আসা হয়। তারপরেও তিনি তার ফ্যামিলি মেম্বারদের বিষয়টি জানান নাই। তিনি জানেন ওইখানকার এক মসজিদের হুজুরকে। হুজুর তখন কিছু না বলে তাকে কিছু আমল দেন এবং নামাজ পড়ার তাগাদা দেন। তাকে আশ্বস্ত করেন যে সে ভালো থাকবে এবং এইসব সব মনের ভুল, সময়ের ভুল। কিন্তু জীবন্ত জিনিস যা চোখের সামনেই হয় তা মানুষ কিভাবে ভুলতে পারে? ওই দিনের পরের দিন তিনি দোকানে যান নাই। দুপুরের খাওয়া খাচ্ছিলেন, তখনই সেই হুজুর আসলো এবং তাকে বলল তিনিও গতকাল ঈশার নামাজ পড়ে বাসায় ব্যাক করার সময় তার সামনে একদল লোক আর অনেকগুলো লাশ নিয়ে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সবাই মাথা নিচু করেছিল। তিনিও তার ঘটনার সাথে মিল পাওয়ার পর এখানে এসেছেন। এরপরে এই হুজুরকে এক পরিচিত জায়গা আছে, সেইখানে একজন অনেক বয়স্ক এক আলেম ছিল। তার কাছে যে সব বলা হয়, তিনিও সেদিন কিছু বললেন না। পরের দিন আবার যাওয়াতে তিনি বললেন, জলিল মিয়া, আপনি ওই এলাকা ছেড়ে অ্যাটলিস্ট 10 মাইল দূরে চলে যাবেন। আপনি সব সময় নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন। যেহেতু আপনার কোনো ক্ষতি হয় নাই, আপনি দূরে থাকেন, আল্লাহকে ডাকেন, ভালো থাকবেন। এবং তাকে পানি খাওয়ানো হয়, পানি পড়া আর কি। যে হুজুরটা তার সাথে এসেছিল তারও কোনো খবর নেই এবং তার ঘুম ভাঙে ঘোরের মধ্যে। এতক্ষণ তো সে ঘুমেছিল, তার ঘুম ভাঙে বাসার খাটে। তিনি ওই দিনের রাতের মতো ঘুমিয়ে পড়েন। পরের দিন বাসার খোঁজ করতে বেরিয়ে পড়েন। উত্তর যাত্রাবাড়ির একটি বাসায় ভাড়া নেন। অনেকদিন পর্যবেক্ষণ করার পরও তিনি অ্যাবনর্মাল আর কিছু দেখতে পান না। কিন্তু ওই হুজুরকে আর খুঁজে পাওয়া যায় নাই এবং ওই হুজুরের কাছে তাকে যে নিয়ে গেছিল তাকেও আর খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু তার ওই পানি খাওয়ার আগ মুহূর্তের সবকিছুই মনে আছে এবং তিনি জাস্ট একটি জিনিসে খেয়াল করেন, তারা দুইজনের কেউই তো মাটিতে বসেছিল না, দুইজনে ছিল ভেসে। অ্যান্ড এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে।
ওর দাদা মানে তৎকালীন সময়, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে রাসূল আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে, এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই, পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যে বর্ডার, সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল। যার কারণে ওরা যে কাজটা করত যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা, ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো, যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে, 65 যুদ্ধের শেষ হওয়ার পর আপনার 66 সালের দিকে, তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য, একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে, প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে, এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্তরক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি গিয়ে সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা মানে বিল্ডিং এর মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোন একটা বিল্ডিং এর ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয়, যে এইটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে, তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো রাসেল ভাই, ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, 2 পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা দেখুন হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল, 2 তলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে রাসেল ভাই এমন ভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের। মাত্র 2টো দিন তারা রাত্রে ঘুমাতে পারত, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন সকালের ভোরের আলো ফুটবে, তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত পাকিস্তানি সোলজাররা ডিউটি করত। আর যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি, ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত। মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচন্ড পানি পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই যে ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময়ই রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময়
মানে দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তোবা এমনিতেই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরো ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে দুই পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে এই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়া মূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়া মূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন এরকম কিছু। তো উনি দেখলেন না, আসলেই ঠিক। তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেয়া হয়েছিল, মানে বাতি দেয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো, রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশেই, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটা, ওই খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায় রাসেল ভাই, উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেসারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সে সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে এর বললে পারে হয়তো সঙ্গীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নাই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই এই সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো পাত্তা দেওয়া হয় না স্বাভাবিকভাবেই, তারা এগুলো অতটা বিশ্বাসও করেন না, এই জন্য ওইভাবে উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা, ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞেসও করেন না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো, বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করতো। তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিটেইলে না যে আমরা গল্পটা হ্যাঁ, তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন, ওই দিন আর একজন যিনি বাংলাদেশের জওয়ান ছিলেন উনি ওই দিন আরেকটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা যাতে টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়া মূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা, তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন তাদের মানে আসলে কি ওখানে কিছু ছিল না, ওখানে দেখে যে না কিছু নাই। আলো জানানোর পরে ইন্টারেস্টিং। তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবাই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচিতে ওই পাশের যার বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন, হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেবো। তো ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন,
তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা, হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই, যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ, এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে ধরেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পর আরো বাড়ছে। কিন্তু সে এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে আর কাছে আসছে, আরো বেশি জলজল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আর কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক, তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে, বা দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনারা ডিউটিতে যেতেন, তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা। কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখি নাই। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কি এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটখাটো একটা জনপদের মতো ছিল। জনপদের মধ্যে ছিল, হঠাৎ কোনো একটা কারণে, কোনো একটা অসুখে, কি অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। হ্যাঁ, হাতে গোনা যে কয়েকজন জীবিত ছিল, ওনারা ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিং গুলো রাসেল ভাই যেটা ছিল, ওনারা যেটা থাকতেন, এটা কিন্তু ওই জনপদেরই, মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল ওইটা। কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে জানা যায় নাই, কারণ ওটা তো আমরা তো স্বাভাবিকভাবে পাকিস্তানের ওই জায়গাতে কি হবে স্বাভাবিক জানার কথাও না। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো যার ঘটনা শেয়ার করব, তিনি যখন আমাকে শেয়ার করেছেন সেটা সেখান থেকে 9 বছর আগের ঘটনা। নাহিদ নামে একজন পরিচিত বড় ভাই, তার কাছে সাথেই ঘটনাটি আমি তার কাছ থেকে কালেক্ট করি এবং তিনি আমার কাছে শেয়ার করেন। 9 বছর আগে তিনি একটা নার্সের কাজ করতেন নেদারল্যান্ডে, একটা ভাড়া বাসায় থাকতো তিনি। তখন তার নেদারল্যান্ডে মাত্র 1 বছর হয় থাকার। ল্যাঙ্গুয়েজ শিখে তিনি কোনো মতে একটা হাসপাতালে কাজ জোগাড় করে নেন, যেখানে তাকে সকাল 9টা থেকে 7টা পর্যন্ত ডিউটি করতে হতো। এরপরে তিনি আর কোনো কাজ করতেন না। সময় তখন বছরের শেষের দিক, প্রচন্ড শীতে কাঁপছে গোটা নেদারল্যান্ড, -18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তখন তিনি বাসায় এসে দেখেন খাওয়ার কিছু নাই। নর্মালি খাওয়া থাকে বাসাতে, কিন্তু ওই দিন কিছুই ছিল না। তাই তাকে সুপার শপের দিকে রওনা দিতে হয়। সুপার শপ থেকে আসার সময় একজন লোক তার সাথে দেখা হয় এবং লোকটি ঠিক একটু চৌরাস্তার মোড়ে দাঁড়িয়েছিল। তাকে দেখে হঠাৎ জিজ্ঞেস করলো যে আপনার বাসায় একজন রুমমেটের দরকার, তাই না? তারপর সে বলল হ্যাঁ। আর সাথে সাথে লোকটা বলল ঠিক আছে, আমি থাকবো। শেয়ার করার বিষয়টা তাকে একটু জানিয়ে উনি রওনা হলেন বাসার দিকে। বাসায় যেয়ে তার রুমটাকে বুঝিয়ে দিলেন আর মনে মনে এক ধরনের প্রশান্তি ফিল করতে থাকেন, যা ওনার উপর লোডটা কিছুটা কমবে। তাকে বাংলাদেশেও টাকা পাঠাতে হতো, তাই এই লোডের উপর থেকে সে রেহাই পেয়ে গেল। তো তিনি যেহেতু সুপার শপে গিয়েছিল জিনিসপত্র আনার জন্য, রান্না করতে লাগলেন। আমাদের দেশি খাওয়া রান্না করছিলেন ওই মুহূর্তে। তিনি লোকটাকে ডেকে বললেন ডিনার না করলে তিনি তার সাথে যেন করতে পারে, নেক্সট দিন থেকে তারা শেয়ার করে মিলের ব্যবস্থা করবে। উনি রাজি হলো ঠিকই, কিন্তু খেতে এলো না। তার সাথে কোনো ব্যাগ বা কাপড় চোপড় কিছুই ছিল না। তাই ভাইয়ার প্যান্ট আর টি শার্ট তাকে ইউজ করতে দেওয়া হলো। রাত তখন 2টা। হঠাৎ করে ভাইয়ার ঘুম ভাঙে টয়লেটের জন্য, আর সেই রুম থেকে আসছে কিসব কটকট টাইপের শব্দ আর জোরে জোরে হাসির শব্দ। তো ভাইয়া ভাবলেন তাহলে কি বাসায় কাউকে নিয়ে এসেছে? এটা তো তাকে মানা করা হয়েছিল যে রাত করে কাউকে তিনি বাসায় আনতে পারবে না। পরে ভাইয়া দরজা না নক করেই দরজার পাশে দাঁড়াতে সব চুপ হয়ে গেল, আর কোনো শব্দ আসলো না। তারপরে ভাইয়া কৌতূহল বশত দরজাকে নক করলেন। ওপাশ থেকে দরজা খোলা হলো, কিন্তু কিছু দেরিতে।
তো দেরি করে দরজা খোলাতে তিনি তাকে দেখে মনে হলো তিনি গভীর ঘুমে ছিলেন। তারপরে কিসের শব্দ ছিল বোঝা গেল না। ভাইয়া তেমন একটা তোয়াক্কা না করে নিজের রুমে গিয়ে এবার শুয়ে পড়লেন। ওই দিন আর এরকম অকারেন্স করতো না। পরের দিন একই ঘটনায় ভাইয়া বাসায় এসে দেখে তার রুম সব অগোছালো, সবকিছু ওলট পালট হয়ে গেছে। বাট লোকটা বাসায় নেই। ভাইয়ার মেজাজ চরম খারাপ হয়ে যায়। ভাইয়া ওনার জন্য ওয়েট করতে থাকে, বাট লোকটা ওই দিন রাতে আসেন না। ওই দিন রাতে ভাইয়ার সব গোছানোর লাগলো। ভাইয়া একটা জিনিস হঠাৎ লক্ষ্য করলেন, হিটার থেকে কেমন একটা সাউন্ড আসছে। ভালো করে লক্ষ্য করলেন না, সব ঠিক আছে। তারপরে ভাইয়া রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়লেন। উনি সব সময় টায়ার্ড থাকতেন। ঠিক আগের দিনের মতোই সাউন্ড আসছে, এবার ঝগড়ার সাউন্ড। কিন্তু ঝগড়াটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু চিৎকারের সাউন্ড পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ঝগড়া যেতে তাও না, মানে উইয়ার ধরনের একটা সাউন্ড। আর আসছে ভাইয়া লিভিং রুম থেকে। ভাইয়া লাইট জ্বালিয়ে লিভিং রুম খুললেন কিন্তু কোনো কিছু পেলেন না। পাশে এরকম আগে হতো না। হঠাৎ করে আসা শুরু হলো। ওই লোকটার রুমটা যেরকম অবস্থা দেখে ভাইয়া ঘুমাতে গিয়েছিল তখন ঠাক খোলা ছিল, এখন বন্ধ, তার মানে তিনি আছেন। ভাইয়া আর কিছু লক্ষ্য না করে ঘুমিয়ে পড়তে চান। আর রুমে গিয়ে হঠাৎ করে তিনি দেখেন ওই লোকটা দাঁড়িয়ে আছে। ভাইয়া আচমকা একটা ভয় অনুভূতি করলেন, মানে অনুভূতি হলো আর কি, কেমন একটা ভয় যেটা ডিসক্রাইব করা পসিবল না। তখন ভাইয়া মানে ভয়ের সাউন্ডে জিজ্ঞেস করলেন, মানে ভয় ভয় অবস্থা জিজ্ঞেস করলেন, আপনি আমার রুমে কি করছেন? তিনি ওই দেশের একটা ল্যাঙ্গুয়েজে বলল, পানি পানি। আর লোকটির চোখ বন্ধ ছিল। ভাইয়া 3টা স্টেপ দিতেই ভাইয়া দেখলো লোকটা কিচেনে দাঁড়িয়ে আছে। এটা পসিবল না। আরো বেশি ভয় পেয়ে গেল ভাইয়া এবং বলল, এই যে পানি। আরে এইটা দিয়েই ভাইয়া ডাইরেক্ট দরজা খুলে নিচে চলে গেল। প্রচন্ড শীত, বাইরে স্নো পড়ছে। তো নিচে একজন পরিচিত বাংলাদেশি ছিল, তাকে দেখে উপরে নিয়ে আসা হলে কোনো কিছুই পেল না। এবং ওই লোকটিকে যে রুম দেওয়া হয়েছিল সেখানেও কেউ নেই। তবে ওনাকে যে টি শার্ট আর প্যান্ট দেওয়া হয়েছিল সেইগুলো ওই রকমই পরেছিল, পুরাটাই এক রক্তে ভেজা অবস্থায়। ভাইয়া ওনাকে সব ঘটনা বলল, 2 দিনের পুরো ঘটনা, যে এরকম সাউন্ড পাওয়া যেত। ভাইয়াকে ওই দিন আর ওই বাসাতে না রেখে ওই বাংলাদেশির বাসায় নিয়ে যাওয়া হলো আর ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হলো। ভাইয়া যখন সকালে কাজে যাওয়ার জন্য রেডি হলো, উপরে গেল, মানে তার ফ্ল্যাটে যখন তিনি উপরে গেলেন, সেই লোকটিকে আবার দেখতে পেল। কিচেনের ব্লেন্ডারে কি যেন করছে, ব্লেন্ডারের সাউন্ড হচ্ছে। তখনই তাড়াতাড়ি বাংলাদেশি ওই ভাই ফ্ল্যাটে গেলেন আর তাকে নিয়ে আসলেন। তখন ওই ভাইও আস করলো, কিন্তু লোকটি যেটা বলল সেটা হচ্ছে, আমি তো আপনার ফ্ল্যাটে একদিনই ছিলাম আর আজকেই আসলাম। তখন আস করলো, তাহলে কালকে কে ছিল ফ্ল্যাটে? তো ভাইয়া ওনাকে আর জোরাজুরি না করে নিজেই ফ্ল্যাটটা ছেড়ে দেন আর সোল্ডার বেড থেকে অন্য জায়গায় একটা সাবলেট নিয়ে ওঠেন। আর যাকে পেলেন তিনিও বাংলাদেশি। যাক, এরকম তার হওয়ার চান্স নাই। তিনি দিব্যি কাজ করতে লাগলেন। যেহেতু নার্স ছিলেন, সারাদিনই কাজকর্ম করতেন। বাসায় আসতেন রাত্রে 7টার দিকে, এসে কোনো মতে কথাবার্তা বলেই ঘুমিয়ে পড়তেন। তখন জানুয়ারি কি ফেব্রুয়ারি হবে, অনেক শীত। তিনি বাসায় আসার পথে বাসের ভেতরে তার সাথে ওই লোকটির আবারও দেখা হয়। উনি বলেন, আপনি চলে গেলেন, কাজটা ভালো করলেন, আমিও ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছি। তো ভাইয়া তার কথায় তেমন উত্তর দিলেন না, তাড়াতাড়ি বাস থেকে নেমে গেলেন। বাস থেকে নামার সময় দরজাটা অফ হয়ে গেল বাসের। আর এটা আপনিও বুঝেন, বাস থেকে নামার পর দেখলো বাস থেকে কেউ নামে নেই। আর বাসের জানালা দিয়ে ওই লোকটি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি আর তেমন লক্ষ্য না করে সামনের দিকে আগাতে লাগলেন। বাসার কাছে আসার আগে হঠাৎ সেই লোকটি আবার তার সাথে দেখা করলো আর বলল, আমি জাস্ট তোমাকে বলেছিলাম আমাকে মুক্তি করে দিতে, বাট তুমি বুঝলে না, আমার মুক্তির দরকার। ভাইয়া বোঝে নাই মুক্তির দরকার মানে। যারা বাংলাদেশের বাইরে কাজ করে তাদের কাছে এসবকে টাইম দেওয়ার কোনো টাইম নাই। তো উনি বাসায় চলে যায় আর যাদের সাথে থাকে তাদেরকে বলে যে এই ঘটনা আমি বুঝলাম না, তার সাথে কি ঘটছে। তারা অবিশ্বাসের সাথে সাথে অনেক মজা পান এই ব্যাপারটাতে, মানে অবিশ্বাসও করছে আবার হাসাহাসি করছে। তার ঠিক 1 সপ্তাহ পর ভাইয়া যে হসপিটালে কাজ করছে, এমন সময় প্রায় 20-30 জন লোক একটা দল আসে এবং এদের সাথে পাদ্রী স্বরূপ কয়েকজন লোক থাকে। তারা ডেড বডি রাখার ফ্রিজ রুমের দিকে গেছে। তো অনেক নার্সই কৌতূহল বশত যাচ্ছে ফ্রিজিং রুমের দিকে। তো ওনার কলিগরা মিলে ফ্রিজিং রুমের দিকে গেলেন। যাওয়ার পর সবাই বলাবলি করতে লাগলেন, এই ডেড বডিটা প্রায় 1 বছর ধরে এখানে, আজকে এটাকে নেওয়ার জন্য লোকজন এসেছে। উনিও একটু উকি মারলেন।
উকি মারে, উনি উকি মেরে উনি প্রায় মাটিতে পড়ে গেলেন। যে এতদিন যে লোকটা তার সামনে আসছিল, এতদিন যে লোকটার সাথে তিনি প্রায় সময় ফেস মিট করছিল, এটা সেই লোকটা যার সাথে তিনি কথা বললেন, 2 রাত ছিলেন। তার ওইসব কর্মকাণ্ডে তিনি ভয়ও পেয়েছেন। তার খালি একটা কথাই বারবার মনে পড়ছিল, তাকে আমাকে মুক্তি দাও, আমার মুক্তি দরকার। ভাইয়া দেখলো ওনাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় উনি ওই 20 থেকে 30 জনের দলকে জিজ্ঞেস করলেন, ভাইয়া উনি 1 বছর ধরে এখানে, উনি মারা যান কিভাবে? বললো উনি মারা গিয়েছিলেন কিভাবে তা জানি না, তবে কিছু একটা ঘটেছে। ওনার একজন আত্মীয় শেষ পর্যন্ত ওনার ডেড বডি খুঁজে পেয়েছেন, তাই ডেড বডির দাফনের কাজ আজকেই শেষ করা হবে। আর সাথে এটাও বললেন যে ওনার ডেড বডিটা যত তাড়াতাড়ি দেয়া যায় এরকম কথাও নাকি পাদ্রী বলছিল। 1 মিনিট দেরি করা হলে অনেক দেরি হয়ে যাবে। উনি জানতে চাইলেন কোন সিমেন্টারিতে কবর দেওয়া হবে। ভাইয়ার কাজের মানে কাজের সময়ও তখন শেষের দিকে, তাই পারমিশন নিয়ে 2 ঘন্টা আগেই ছুটি নিয়ে যান। আর গিয়ে সিমেন্টারিতে প্রিপারেশন শেষের দিকে ভাইয়া গেলেন এবং ওই লোকটিকে তার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। তার সাথে দেখা হলো। ভাইয়া কবরের কাছে গিয়ে দাঁড়ানো। কফিন নামানোর সময় দেখা গেল ওইখানে আগেই একজনের কবর ছিল। তার ওই ভাঙা পচা কফিনটা সরানো হয়েছে আর এই কফিনটা নামানো হচ্ছে। পরে জানা ভুলে অন্য একজনকে ওই লোকটি মনে করে কবর দেওয়া হয়। ওনার সবাই একটা বাস অ্যাক্সিডেন্ট করেন আর ওনার ডেড বডিটা ছিল ওই হসপিটালে। যাক, ভাইয়ার এরপর মন খারাপ হয়ে যায় এবং এরপরে আর তিনি কোনো কিছু ফেস করেননি ওই কবর দেওয়ার পর। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই কেমন আছেন? আশা করি আপনি ভালো, কারণ আমরা জানি যে আপনি অলওয়েজ ভালোর দলেই থাকেন। আমি সালমান কবির মেহরাব, সাভার থেকে। আমি আজকে যে ঘটনা বলবো সেটা হচ্ছে আমার নানার সাথে ঘটে যাওয়া। তার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমি 2012 থেকে বুতফিমি শুনি। তখন আমি হাফেজে পড়তাম, তো ওইখানের অনেক মেমোরিজ আছে। যে লাইক আমরা রেডিওতে ওই যে পকেট রেডিও যেগুলো, ওগুলাতে শুনতাম, ছোট রেডিও। আর ওইগুলো রাখতাম হচ্ছে আমরা ওয়াশরুমের ভিতরে একটা উপরে ফাঁকা জায়গা ছিল, ওইখানে লুকায় রাখতাম যাতে হুজুরা না পায়, কারণ পাইলে তো প্রচুর মায়ের খাইতে হইতো। যাই হোক, এখানের অনেক স্মৃতি, ওইখানেও কিছু ভৌতিক কাহিনী আছে এরকম। ওগুলো একদিন পরে বলবো। আমি আজকে যে ঘটনাটা বলতে যেতেছি সেটা হচ্ছে আমার নানার সাথে ঘটে যাওয়া, যার ফলে আমরা আমার নানাকে হারাইছিলাম। ঘটনাটা এরকম, ঘটনাটা অনেক আগের। এই সালটা ঠিক বলতে পারবো না, কারণ তখন তো আমি ছিলামও না। আর আমার আম্মু তখন অনেক ছোট ছিল। আমার ছোট খালামণি হচ্ছে আপনার তখন 3-4 মাস বয়স হবে। আর আমার তার আগে বলিনি, আমার আম্মুরা হচ্ছে আমার একটা মামা আর 3টা বোন তারা, ঠিক আছে? হচ্ছে আমার খালা 2টা, আম্মু 3 বোন তারা, আর আমার একটা মামা আছে, বড় মামা অনেক। তো ঘটনাটা এরকম ছিল, তো ওনারা সবাই ছোট ছিল। আম্মু আর মামা সবাই ওনাদের যে নান্নু আমার বড় মা, ওনার কাছে থাকতো। আর হচ্ছে নানা সব আমাদেরটা ছিল জয়েন্ট একটা ফ্যামিলি। আমার নানারা ছিল 2 ভাই। তো 2 ভাইয়ের মধ্যে একদিন কি হয়, প্রচুর ঝগড়া হয়। তো নানা আমার যে নানা, উনি কি করে, উনি ওই বাড়িটা ছেড়ে দিয়ে আপনার হচ্ছে একটা ওই বিলের যে জমি বলে না, বিলের জমিতে গিয়ে বাড়ি করে। ওইখানে তো বিল, মাঠ, ক্ষেত খামারি করে, ওইখানে যে বাড়ি করে। তো ওইখানে ওনারা থাকতে শুরু করে। কিন্তু আমার যে আম্মু, তারপর খালামণি, তারপর হচ্ছে মামা, এনারা যায় না। এনারা আমার বড় মার কাছে থাকে, অর্থাৎ ওনাদের নানির কাছে, আমার আম্মুর নানি। তো ওইখানে থাকতো। আর আমার নানা নানি ওই বিলের বাড়িতে থাকতো। তো একদিন হয় কি, যে প্রচুর ঝড় বাতাস শুরু হয়ে যায় বিকেল থেকেই, ঝড় হাওয়া বইতে থাকে। তো তখন আমার নানার যে ভাই, হচ্ছে আমার চাচতো নানা, কি বলবো আমি, হ্যাঁ নানাই তো বলে। তো চাচতো নানা যে উনি কি করে, উনি গিয়ে হচ্ছে নানার সাথে হচ্ছে ক্ষমা চায় নানার কাছে। তো সবকিছু ঠিকঠাক করে নেয় আর বলে যে বাড়িতে ফিরে আয়, ঠিক আছে, কারণ আজকে তো ঝড় বাতাস আসতেছে, আজকে থাকতে পারবি না, চলে আয়। তো নানা কি করে, খুশিতে চলে যায়। ওইখানে বাড়িটা ওইভাবেই রেখে, ওনার গোয়াল ঘর ওইখানে ছিল, গরু ছিল আমাদের, আমার নানার। তো ওই গরুগুলো ওইখানে রেখে উনি চলে আসে বাড়িতে। তো হঠাৎ ওই সন্ধ্যার দিকেই ঝড়টা শুরু হয়ে যায়, কিন্তু তখন নানা যাইতে পারে না।
তো না যাইতে পারার কারণে তো উনি ঝড় থামার জন্য ওয়েট করে। তো এই বাড়িতে চলে আসছে, যে আমাদের যে মেইন বাড়ি ওইখানে থাকে। তো ঝড়টা থামে অনেক দেরি করে রাত্রে। তো ওই ঝড় থামার পরে নানা বলে কি যে আমার গরুগুলো ওইখানে রয়েছে, তো বাসাটাও কি অবস্থা, উড়ে টুড়ে গেল কিনা ঝড়ে, ক্ষেতের মধ্যে মানে বিলের মধ্যে যেহেতু বাড়ি। সো নানা ওটা দেখতে যায়। নানা একাই চলে যায়। চলে যাওয়ার পরে উনি হচ্ছে একটা হারিকেন হাতে চলে যায়। তো ওই সময় তো আমাদের এখানে বিদ্যুৎ নেই। আর তার আগে আমি বলে দিই, আমাদের জায়গাটা হচ্ছে আপনি বুড়িখালি নামে, মানে নড়াইল বুড়িখালি নামে হচ্ছে ওইখানটাতে হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার নানা বাড়ি। ওই দত্তপাড়া, ওই ওই মানে দত্তপাড়া বাচ্চার গ্যারেজ। তার পরে হচ্ছে মানে ও যদি নড়াইল থেকে আসতে যাই তাহলে হচ্ছে বাচ্চার গ্যারেজের পারে সেই হচ্ছে আমাদের বাড়িটা। আমি নামগুলো বলতেছি না, বললে হয়তো অনেকে চিনে যাবে, মানে আমার নানার নামও। তারপর হচ্ছে আমার মামার নাম যদি বলি এখন অনেকেই চিনবে, তো আমি বলতে চাইতেছি না। যাই হোক, তো ওই সময় কি হয়, নানা যায় গোয়াল ঘরে গিয়ে প্রথমে উনি ওনার গরুগুলা ছেড়ে দেয়। গরুগুলা ছেড়ে দেওয়ার পরে হচ্ছে গরুগুলা ছেড়ে দেওয়া বলতে কি মানে হচ্ছে ওই বাড়িতে যায়, গিয়ে গোয়াল ঘরে গিয়ে গরুর গলার রশিগুলা খুলে দেয়, খুলে দিয়ে ওই গোয়াল ঘরে রেখে দেয়। আর ওরা তো অন্ধকারে যাবে না কোথাও। তারপরেও আর কি মামা কি করে, ও মানে আমার নানা, তো উনি হচ্ছে তখন দেখে যে ঘরটার ভিতরে কি অবস্থা, আমার ঘরটার কি অবস্থা একটু দেখে আসি। তিনি ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে মানে ঘর বাইরে দিয়ে সব ঠিকঠাক, ঘর কিচ্ছু হয়নি, কিন্তু ঘরের ভিতরে যখন যায় তখন দেখে যে ঘরের ভিতরে বিশাল এক বট গাছ হয়ে আছে। মানে ঘরের চাল নাই, ঘরের ভিতর থেকে ঘরের চাল দেখা যেতেছে না, কিন্তু অনেক বড় একটা বট গাছ। ঠিক আছে, তো নানা এইটা দেখে মানে লাইক ঘরটার ভিতরে ঢুকলো, সে একটা অন্য জগতে এসে বলে যেখানে গেটটা অনেক মানে গেট দিয়ে ঢুকতে অনেক বড় একটা গাছ এই টাইপের। তো নানা এটা দেখে প্রচুর ভয় পায়। আরো ভয় পায় যখন দেখে যে মানে ওই যে তালবানার কি যে বট গাছটা দেখছে, ওই গাছটা নিমিষেই হচ্ছে একটা আপনার ঘোড়া, কালো একটা মানে কালো কুচকুচে একটা ঘোড়া বিশাল আকৃতির, ওটা হয়ে দৌড় দেয়। ঠিক আছে, ওটা দেখে না প্রচুর ভয় পেয়ে যায়, ঘর থেকে বের হয়ে আসে, সাথে সাথে ঘুরে ঘর থেকে বের হয়ে আসে, উনি বাড়িতে চলে আসার পর তখন দেখা যায় কি যে মানে আর কি গরুর দিকে আর খেয়াল নেই, না ওইভাবেই চলে আসে মানে ভয় পেয়ে। তো চলে আসার পরে দেখা যায় কি দিন দিন উনি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, মানে ওনার প্রচুর খারাপ অবস্থা। তারপর হচ্ছে বিভিন্ন কবিরাজ ডাক্তার, ঠিক আছে, সব জায়গায় দেখায়। তারপর আপনার হচ্ছে যশোর, খুলনা সব জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে হসপিটালে, বাট তার কোনো চিকিৎসা হইতাছিল না, মানে সে সুস্থ হইতেছে না। এক পর্যায়ে কি হয় যে উনি বিছানায় পড়ে যায়। তো বিছানায় পড়ে যাওয়ার পরে কি হয় যে একদিন কি হয় যে আমার নানু, যে মানে আমার বড় মা, মানে আমার আম্মুর নানু, আমার বড় মা, উনি হচ্ছে নামাজের জন্য ফজরে উঠছে। ওঠার পর উনি নামাজটা পড়ে আবার বাইরে গেছে। বাইরে যাওয়ার পর কি হয় যে ওই সময় কি সকাল সকাল হচ্ছে, ওই সময় একটা লোক আসে মানে আমাদের বাড়িতে। আমার তো ওই বাড়িতে লোকটা আসে এরকম যে উনি হুজুর টাইপের একটা লোক মুখে দাঁড়িয়ে আছে। উনি এসে বলে যে, আর নানার শেষমেশ কি হয়েছিল যে নানা কাউকে এই ঘটনাটা বলে নাই, এক, আর দুই নম্বর হচ্ছে নানা কথা বলাও বন্ধ হয়ে গেছিল শেষ ওই দিন, মানে ওই কয়েকদিন যাবৎ কথা বলতে পারতেছিল না। উনি জাস্ট বিছানায় শুয়ে থাকে, জিহ্বা নাড়াতে পারে না, এরকম অবস্থা। শুধুমাত্র কেউ কিছু বললে খাইতে দিতে হইলে আর মাথার একটু নাড়াইতে পারতো, এই আর কি, মানে বোঝানোর জন্য মাথা নাড়াইতো আর এরকম একটা আওয়াজ করতো ঠিক আছে, মানে হ্যাঁ বোধক যে ইয়েটা। তো ওই সময় এরকম হয় যে নানার কাছে মানে ওই যে লোকটা উনি বলে যে তোমার জামাই, যে মানে তোমার মেয়ের জামাই তো যাওয়ার সময় হয়ে গেছে, ওই লোকটা এটা বলে। তারপরে আমার নানু বলে কি বললেন এটা, মানে কি বলতেছেন, ওই লোকটার কখনো নানু মানে আর কি আসলে আমার বড় মা কখনো দেখে নাই। তখন উনি হচ্ছে আমার নানাকে দেখতে চাই, যে তো আমি ওকে একটু দেখতে চাই। তো আমার বড় মা ওনাকে নিয়ে আসে নানার রুমে। আনার পরে সবাই বসে আছে সাইড দিয়ে। তো উনি বলতে শুরু করে, তোমার সাথে কি এরকমটা হয়েছিল, লাইক ওই যে ওই ঘটনাটা যে তুমি ওইখানে গেছো, গরু ছাড়ছো, তারপরে ঘরের মধ্যে একটা বট গাছ দেখছো, ওটা আবার ঘোড়া হয়ে ধরে দিচ্ছে না। ওইটা শোনার পরেই চোখ বড় বড় করে উনি হ্যাঁ মানে আর কি হ্যাঁ বোধক বলতে থাকে। উনি তখন অনেক ভয় পেয়ে যায়। তো তখন আর কি ওই লোকটা এটা বলে, যখন সবাই ঘটনাটা জানতে পারে সম্পূর্ণ ঘটনা নানার সাথে কি হয়েছে, তখন আর কি উনি ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে উনি আমাদের যে বাড়ির এরিয়ার থেকে, মানে এই এতটুকু দেরি হবে যে উনি বাড়ির এরিয়ার থেকে বের হয়েছে, সাথে সাথে আমার নানাও মারা যায়।
ঠিক আছে। তো আমার বড় মা উনি তো মানে উনি প্রচুর ভয় পেয়ে যায়, উনি দৌড় দিয়ে যায় ওই লোকটাকে খুঁজতে থাকে। মানে আমাদের বাড়িটা এরকম জায়গায় যে হচ্ছে মেন রোডের সাইডে। তো তখন কি হয়েছে যে ওই আর আমাদের বাড়ির থেকে বের হওয়ার ওইটা রাস্তা, ওইটা দিয়ে যদি বের হয়, উনি যদি ডান দিকেও যায় অথবা বাম দিকে যায়, প্রায় 10-15 মিনিট আমরা দেখতে পারবো যে লোকটা যাইতেছে। মানে এতটা সোজা রাস্তা, মানে 10 মিনিট আমরা চোখে যত দেখা যায় 10 মিনিটের মধ্যে হইলেও দেখা যাবে যে ওই লোকটা হাইটে হাইটে যাইতেছে। একটা মানুষ যদি হয় 10 মিনিট পরলেও দেখা যাবে, ঠিক আছে। কিন্তু ওই লোকটাকে মানে আমার বড় মার পায় না। তো এই ছিল ঘটনা। আর এই ঘটনার পরেই হচ্ছে আমার মানে আমার মা আমার খালা এনাদের লাইফটা একদম এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, আম্মুর কাছ থেকে ঘটনার বিষয় নিয়ে শুনছিলাম হচ্ছে আপনার আম্মুও বলছে, বাট আম্মু ততটা বুঝতো না। আম্মু মানে হচ্ছে ওনার নানুর কাছ থেকে শুনছিল। তো যাই হোক, আর এরপরে হচ্ছে আমার যে নানু ছিল, মানে আমার নানু, বড় মানে আমার নানু, উনি হচ্ছে পাগল হয়ে গেছিল। তো সেটা নিয়ে অনেক কাহিনী আছে, মানে আমার নানুর সাথে অনেক কাহিনী ঘটছে। আর আজকের ঘটনা যদি ভালো লাগে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ লিসেনারদেরকে, আসসালামু আলাইকুম। তো রাসেল ভাই, আমি রাজশাহী সোহাগ, আমি মিরপুর 1 থেকে এসেছি। তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার নিজের সাথে, এর আগেও আমি বলেছি রাসেল ভাই যে আমার নিজের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলা আমি আপনাকে এর আগেও বলেছিলাম। তো সেই রকমই একটা ঘটনা। আমি এই ঘটনায় যাওয়ার আগে একটা ছোট্ট একটা ব্রিজের নাম বলবো, যে ব্রিজটা হচ্ছে সালেপুর ব্রিজ। মানে আমরা ঢাকা থেকে বের হওয়ার সময় আমিনবাজার নামের একটা জায়গা পড়ে, এই জায়গার পরে এই ব্রিজটার অবস্থান। ছোট্ট একটা ব্রিজ, কিন্তু এই ছোট্ট একটা ব্রিজ সম্বন্ধে যদি আমি একটু বলতে চাই, তাহলে ব্রিজটা সম্বন্ধে এরকম হবে যে আমি অনেক ড্রাইভার বা অনেক পিকআপ ভ্যান ড্রাইভার এদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, মানে আমার ঘটনার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে অ্যাকচুয়ালি এই ব্রিজটার এখানে কি হয়। তো ওনারা এরকম ভাবে আমাকে বর্ণনা করেছিল যে মাঝে মাঝে অনেক রাত্রে যখন গাড়ি চালিয়ে নিয়ে আসে, তখন অনেক ড্রাইভার দেখে যে ব্রিজটা 3টা মনে হয়, 2টা মনে হয়। মানে এটা কি হ্যালুসিনেশন বা ভুল কিছু সেটা না, কারণ কিছুদিন আগেও অলমোস্ট আগস্টের হচ্ছে 20 বা 22 তারিখের দিকে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা কার হচ্ছে প্রাইভেট কার, 3 জন যাত্রী সহ ওই ব্রিজ থেকে নিচে পড়ে যায়। অলমোস্ট এখন অবধি কোনো মানুষ বা ওই কারটার কোনো হদিস পাওয়া যায় না। এখানে অনেকগুলো কোস্টার স্পিড বোর্ড নিয়ে আসছিল, নৌবাহিনীর থেকে লোক নিয়ে আসছিল, বাট এখানে এতটুকু একটা জায়গার মধ্যে কিভাবে এই প্রাইভেট কারটা হারিয়ে গেল, কোথায় হারালো কেউ জানে না। আপনার সামনেই একদম এটা মানে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, মানে এই অগস্টের হচ্ছে 20-22 তারিখের দিকে এই ঘটনাটা ঘটেছে, 2 মাস আগে, 2-1.5 মাস আগে। সো আমার ঘটনা যেটা, সেটা হচ্ছে এই ব্রিজের এখানেই। এটা হচ্ছে এপ্রিল এই 2019 এপ্রিলে আমার এই ঘটনাটা ঘটে। তখন হচ্ছে সেই দিনকে আমি যে কাজটা করেছিলাম, আমার ফ্রেন্ডের ওখানে গিয়েছিলাম। আমার ফ্রেন্ডের বাড়িটা ছিল হচ্ছে সাভার উপজেলার তেঁতুলঝড়া ইউনিয়নে। তো আমি কোনো একটা কাজে সেখানে গেছিলাম। দেন ওখানে কাজটা সারতে আমার রাত্রি হয়ে যায়, অ্যাজ লাইক 10:30 বেজে যায়। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি রাত্রে তো থাকবো না, আমি চলে যাব। তখন আমার ফ্রেন্ড বলছে কি যে এটা তো ঠিক হলো না, কেমন হলো, তো 10:30 বাজছে, তুমি এখন কিভাবে যাবা? তখন বাইরে বের হয়ে দেখছি ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো আমি কোনোভাবে হেমায়তপুর মানে বাজারে ওখানে চলে আসি, তেঁতুলঝড়া ইউনিয়নের ওখান থেকে হেমায়তপুর বাজারে চলে আসলাম। ওখানে আস্তে আস্তে আমার মোটামুটি 10:15 বেজে যায়। তো 10:15 বেজে যাচ্ছে, এরপরে দেখছি আমি যেটা ছোট ছোট যে চায়ের দোকানগুলা, যেহেতু রাত্রে বৃষ্টি হচ্ছে, চায়ের দোকানগুলা বন্ধ হয়ে গেছে। আর গুটি কয়েক কিছু লোক যেগুলো আছে রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে, এরাও আস্তে 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 সবাই চলে যাচ্ছে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, ওই হেমায়তপুরের যে ব্রিজ আছে, ওভারব্রিজটা, এই ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছি, বাট কোনো লোকাল গাড়ি আসছে না। আমি অলমোস্ট খেয়াল করছি এখানে অনেক বড় বড় গাড়িগুলো, যেটা 900 কোচ, এগুলো চলে যাচ্ছে, বাট লোকাল গাড়িগুলো একটাও আসছে না। অলমোস্ট যখন হচ্ছে 11:30 বাজে, তখন দেখছি একটা রিক্সাওয়ালা হেমায়তপুর ওই দিক থেকে আসছে, মানে আমিনবাজারের দিকে যাচ্ছে। সো আমি রিক্সাওয়ালাকে ডাকলাম। রিক্সাওয়ালা যখন কাছে আসলো আমার,
তখন আমি দেখছি যেটা যে রিক্সাওয়ালার গোটা গায়ে মানে আমি এটা খেয়াল করেছি, বাট রিক্সাওয়ালাকে সেইভাবে খেয়াল করিনি যে রিক্সাওয়ালার গোটা গায়ে প্লাস্টিক দিয়ে জড়ানো। আপনাকে আচ্ছা। একটা কথা বলি রাসেল ভাই, যেটা হচ্ছে মানে যে বৃষ্টি হলে যেরকম ভাবে জড়ানো থাকে এরকম কিছু? এরকম কিছু না, মানে বৃষ্টি হলে আমরা কি একটা প্লাস্টিক পরে নিলাম, প্লাস্টিকটা ফাঁকা থাকে না, উড়ে প্লাস্টিকটা ফাঁকা থাকে, গায়ের সাথে টাচ করে না, এরকম একবারে ইজি থাকে। বাট ওই রিক্সাওয়ালার শরীরে প্লাস্টিকটা একেবারে জড়ানো, মনে হচ্ছে কেউ একজন জড়াই দিয়েছে, আচ্ছা, এরকম। সো আমি এটা কোনো কিছু মনে করিনি, যেহেতু বৃষ্টি হচ্ছে আমি রিক্সায় উঠে গেলাম। উঠে যে বললাম যে মামা আমি আমিনবাজারে যাব, উনি আমাকে বললো, শুধুমাত্র বললো কি যে উঠেন, বাস এটুকুই, আর কিছু না। পরে আমি রিক্সায় উঠার পরে যখন রিক্সা চলতে লাগছে তখন আমি জিজ্ঞেস করলাম যে মামা কি ব্যাপার, তোমার গায়ে এভাবে মানে প্লাস্টিকগুলো জড়ানো কেন? সে আমাকে কোনো উত্তর করলো না, রিক্সা চালিয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে যে ব্রিজের কথা বললাম একটু আগে, যে সালেপুর ব্রিজ, এই ব্রিজ থেকে মোটামুটি 70 গজ বা 80 গজ দূরে, ব্রিজ থেকে এত দূর ডিস্টেন্সে এসে রিক্সাওয়ালা আমাকে বলছে কি যে মামা আমি আর যাব না, আমার রিক্সায় চার্জ নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম, তখন বাজে রাত্রি 12টা, তখন 12টা বাজে, আমি আশ্চর্য হয়ে গেছি। তখন আমি বলছি যে কি ব্যাপার মামা, আপনি এই কথা বলছেন কিছু না, এখন আমি এই রাত্রে আমি কোথায় যাব আপনি বলতে পারেন, আমি কিভাবে যাব? তখন বলছে আমি জানি না। তখন বলছে তাহলে আমি ভাড়া দিব না, আমি আপনাকে যতটুকু এসছেন ততটুকু ভাড়া দিব। সে কিচ্ছু বললো না, চুপচাপ। আমি যখন রিক্সা থেকে নেমেছি, আশ্চর্যের বিষয়টা যেটা, যে আমি রিক্সা থেকে নামার পরে এক ধাপ, তারপরে এক ধাপ দিয়েছি, মানে রিক্সা থেকে এক পা দিয়েছি, পরের পাটা যখন ধাপ দিয়েছি, ধাপ দিয়ে পিছে তাকিয়ে দেখছি রিক্সাওয়ালা নাই। আমার চোখের সামনে থেকে রিক্সাওয়ালাটা ভ্যানিশ হয়ে গেল। আমি বুঝলাম না যে রিক্সাওয়ালাটা যদি রিক্সা ঘোরাতো, ঘুরে যদি বলতো যে আমি এখন হেঁটে হেঁটে চলে যাব, তাও একটু সময় নিত। মানে আমি শুধুমাত্র পিছন ফিরে মানিব্যাগটা বের করে টাকা দিতে যাব, তখন দেখছি কোনো রিক্সা নাই, কেউ নাই, মানে রিক্সা একেবারে সহজেই নাই, সবকিছু নাই। এখন আমি কি করব? এখন আমার একটু ভীতি সঞ্চার হয়েছে যে আমি কি ব্যাপার, এখানে কি হলো আমার সাথে। পরে আমি মনে মনে করছি যে যাই হোক, আমাকে এখন হাঁটা ধরতে হবে। রাত্রি 12টা বাজে, অলমোস্ট 12টা বেজে গেছে, দেন আমার কিছু করার নাই, আমাকে এখন যেতেই হবে। আমি হাঁটা শুরু করেছি ওই ব্রিজের দিকে। ব্রিজের থেকে যখন মোটামুটি 50 গজ দূরে কাছাকাছি চলে এসেছি, 50 গজের ভেতরে চলে এসেছি, তখন আমি যে জিনিসটা দেখলাম যে ব্রিজের উপরে 3 জন লোক দাঁড়িয়ে আছে। এখন এখানে যে ফ্ল্যাশিং হচ্ছে বা রাত্রে যে গাড়ি যাচ্ছে, এটা আমার খেয়াল নাই যে গাড়ি যাচ্ছে, কিন্তু ফ্ল্যাশিং যে হচ্ছে, আকাশে যে ফ্ল্যাশিং হচ্ছে, এই ফ্ল্যাশিং এ আমি দেখতে পাচ্ছি যে ওখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। তো স্বভাবতই ওখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেশ কিছু জায়গা আছে, ওখানে আমি লোককে আশা করতেই পারি। আমি মনে মনে করছি যে যেহেতু লোক দাঁড়িয়ে আছে, আমি তাহলে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার সময়তে মোটামুটি যখন আরেকটু কাছে গেছি, তখন দেখছি যে জিনিসটা দেখছি, সেই জিনিসটা মানে আমার এতটা মানে আশা করিনি আমি, যে ওই ব্রিজের নিচ থেকে আরো কিছু মানুষ উঠে আসছে। সেটা হচ্ছে মানুষের মতো না, জীব জানোয়াররা যেভাবে হাঁচর পাচর করতে করতে উপর থেকে উঠে আসে, ঠিক একইভাবে ওইভাবে উঠে আসছে। উঠে এসে প্রায় 10-12 জন লোক ওই জায়গায় দাঁড়িয়ে গেল। 10-12 জন লোক যখন দাঁড়িয়ে গেল, তখন আমি ওই যে ফ্ল্যাশিং হচ্ছে, এই ফ্ল্যাশিং এ দেখলাম যে প্রত্যেক জনের গায়ে একইভাবে প্লাস্টিক জড়ানো, কিন্তু তাদের চেহারাটা আমি দূর থেকে বুঝতে পারছি না। এখন কিছুক্ষণ পরে দেখছি তারা মুভ করা শুরু করেছে আমার দিকে। যখন মুভ করা শুরু করেছে, তখন আমি 2 কদম পিছিয়ে সরেছি। মানে যখন মুভ করা শুরু হয়েছে, তখনই আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমার সাথে এবার অন্য কিছু একটা ঘটতে যাচ্ছে। আসলে এই সময়টাতে যদি মানে একটা কথা বলি রাসেল ভাই, যেটা যে মানুষ ভয় পেলে যদি দিশেহারা হয়ে যায়, তখনই মানুষকে মানে অনেকভাবে অ্যাটাক করার চেষ্টা করে। তো আল্লাহর রহমতে যে জিনিসটা আমি করেছি, যে আমি শুধুমাত্র 2টা কদম পিছিয়ে সরেছি। সরার পরে একটা বড় করে বৃত্ত দিয়েছি। আয়াতুল কুরসি পড়ছিলাম, আয়াতুল কুরসি পড়তে পড়তে একটা বড় করে বৃত্ত দিয়েছি। বৃত্ত দেওয়ার পরে ওর ভেতরে আরো একটা বৃত্ত দিয়েছি। বৃত্ত দিয়ে সেই বৃত্তের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আমি আয়াতুল কুরসি পড়ছি আর ওই বৃষ্টির পানি ধরে আমার মুখে দিচ্ছি। আর পানিগুলো ধরে আছি যে যদি কিছু হয় তাহলে আমি পানিগুলো ছিটাবো। যেটা বললেন একটু আগে রাসেল ভাই, যে ইঁদুরের মাটিগুলা ছিটাচ্ছিল,
ঠিক মানে এইরকমই কিছুটা, যে আমি পানিগুলো ছিটাবো, যেহেতু আমার হাতে পানি জমছে, বৃষ্টি ঝিপঝিপ করে পানি জমছে, এই পানিটা আমি ছিটাবো। দেন আমি যে জিনিসটা দেখছি যে ওরা একেবারে আমার কাছে চলে এসেছে, বাট প্রথম যে সার্কেলটা আমি দিয়েছি এই সার্কেলটা তারা পার করতে পারছে না, বা তারা তারা চারিদিকে ঘিরে আছে আমাকে। আর আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে তাদের এক একজনের মুভমেন্টটা এক এক রকম। কেউ আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, কেউ খুব আর্তনাদ করছে, কেউ হাসছে, খুব জোরে জোরে হাসছে, কেউ কান্না করছে, আর কেউ আবার খুব অ্যাগ্রেসিভ, মানে আমাকে যদি পায় তার একেবারে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে এরকম। আমি সবগুলো আমার সামনে দেখছি একেবারে, মানে ইন ফ্রন্ট অফ মাই আইস, একেবারে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমি কি দেখছি এগুলো। এরপরে যখন আমি মানে পানিটা নিয়ে আছি, যখন রাত্রি 2:30 বাজে বা কি বলে 2:15 2:30 বাজে, তখন আমার পিছন থেকে একটা পিকআপ থেমে আমার গায়ে ওই পিকআপ ভ্যানের ড্রাইভার উনি নেমে এসে আমাকে আমার গায়ে হাত দিয়ে বলে, ভাই। প্রথমবার যখন বলে আমার কোনো সেন্স নাই, পরের বার যখন একটু জোরে করে ধাক্কা দেয় তখন আমি চমকে উঠি। একেবারে মনে হচ্ছে যে আমার ভেতরে আমার হার্টবিটটা মনে হচ্ছে বন্ধ হয়েছিল, উনি ফোর্স করার সাথে সাথে আমার হার্টবিটটা চলে এসেছে এইরকম। আচ্ছা। দেন আমি উনাকে বলছি, উনি আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি এত রাত্রে এখানে কি করছেন, আর আপনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কিসের জন্য, বৃষ্টির মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? আমি তখন ওনাকে বললাম যে কেন ভাই, আপনি কি আমার সামনে কাউকে দেখেননি? তখন উনি আমাকে বলছে যে না। যখন তিনি আমাকে বললেন যে না, তখন ওনাকে আমি আর কিছু বলিনি। তখন আমি বলছি, উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন? তখন আমি মিরপুর 1-এ যাব। আনফর্চুনেটলি ওই লোকটাও মিরপুর 1-এই যাবে। তখন আমাকে বলল যে আপনি আমার গাড়িতে উঠে বসেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। একটা জিনিস কি রাসেল ভাই, আপনি মাঝে মাঝে যে কথাটা বলেন যে বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার, যে কথাটা বলেন, অ্যাকচুয়ালি যারা ভুক্তভোগী ভিকটিম যারা, তারা জানে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়। আর ওই যে লোকটা আমাকে নিয়ে এসে 1 নম্বরে নামিয়ে দিল, আর যে লোকটা আমাকে রিকশায় করে নিয়ে আসছিল, এই দুটার মধ্যে পার্থক্য তো এখন একেবারে পরিষ্কার, যে একজন আমার ভালো করার জন্য চেষ্টা করেছে, একজন আমার খারাপ করার চেষ্টা করেছে। আমি এর আগে শোতে আমাকে বলেছিলাম, আপনার মনে আছে, যে আমার একটা হুজুর, রাজশাহীতে আমার যে হুজুর আছেন, উনি আমাকে বলেছিল যে সোহাগ, তুমি যেখানেই জানো কেন, কোনো একটা কিছু বা কোনো একটা শক্তি তোমাকে আয়ত্ত করার চেষ্টা করে বাট পারে না। এরকমও যদি কিছু হয়, তারপরও সেই দিনও হয়তো রাত্রে, বাট দে আর ট্রাইং, আমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে বাট পারেনি। আসলে আমি যে জিনিসটা বলতে চাই, যে যারা এই জিনিসগুলো দেখে, সামনাসামনি দেখে, তাদেরকে অনেকেই কিন্তু হেয় প্রতিপন্ন করে যে মিথ্যা কথা, বানানো কথা, কিন্তু একজন মানুষ কতটা বানাতে পারে? আমার লিসেনারদের কাছে প্রশ্ন, যে একজন মানুষ কতটা বানাতে পারে? ঠিক আছে, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। আবারও আপনাদের মাঝে একটি গল্প নিয়ে আসলাম। আশা করব যে গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই যারা যারা ভিডিওটি প্লে করেছেন, আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমাদের আজকের গল্পটির নাম মাঝরাতের শেষ বাস। রাত তখন প্রায় 2টো বাজে। মুষল ধরে বৃষ্টি হচ্ছে। রফিক দাঁড়িয়ে আছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের এক নির্জন বাস স্টপে। জরুরি প্রয়োজনে চট্টগ্রাম যেতে হবে, কিন্তু এত রাতে কোনো গাড়ি পাচ্ছে না রফিক। অনেকক্ষণ অপেক্ষার পর কুয়াশা ফুরিয়ে একটা পুরনো মডেলের বাস এসে দাঁড়ালো। বাসের হেডলাইট দুটো জোনাকির মতো টিম টিম করে জ্বলছে। বাসের গায়ে হলুদ রং দিয়ে লেখা নিশি পরিবহন। রফিক ভাবলো কপাল ভালো, সে হাত নাড়ে বাসে উঠে বসে পড়ল। বাসে উঠেই রফিক একটু থমকে গেল। ভিতরে অসম্ভব ঠান্ডা,
বাসটা এসি নয়, তবু মনে হচ্ছে যেন কোনো হিমাগারের ভিতরে ঢুকেছে রফিক। বাসে যাত্রী প্রায় 20 জনের মতো হবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পিন পতন নীরবতা। কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই মাথা নিচু করে একদম চুপচাপ বসে আছে। রফিক পিছনের দিকে একটা খালি সিটে বসলো। তার পাশের সিটে একটা মধ্যবয়স্ক মহিলা বসে আছেন, তার গায়ে জড়ানো একটা ভেজা চাদর। রফিক ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলেন, আপা, বাস কি চট্টগ্রাম পর্যন্ত যাবে? মহিলা কোনো উত্তর দিলেন না, এমনকি নড়লেনও না। শুধু বাসের গমটা বাতাসে এক ধরনের পচা শ্যাওলার গন্ধ ভেসে এলো। একটু পর কন্ট্রাক্টর এলো ভাড়া নিতে। লোকটার ইউনিফর্ম ছেঁড়া আর তার টুপিটা চোখের উপর পর্যন্ত নামানো। রফিক বললেন, কত টাকা ভাড়া? লোকটা কোনো কথা বললেন না। তারপর রফিক 500 টাকার একটা নোট বাড়িয়ে দিল। কন্ট্রাক্টর টাকাটা নিল, তার আঙ্গুলগুলো রফিকের হাতে লাগলো। রফিক হঠাৎ চমকে উঠল, এত বরফের মতো হাত ঠান্ডা কেন? মনে হলো কোনো মরা মানুষের শরীর স্পর্শ করেছে সে। রফিক অস্বস্তি কাটাতে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। হঠাৎ সে খেয়াল করলো বাসটা রাস্তা দিয়ে চলছে না, বাসটা চলছে বাতাসের উপর দিয়ে। রাস্তার গাছপালাগুলো উল্টো দিকে সরে যাচ্ছে, বরং মনে হচ্ছে বাসটা মাটির কয়েক ফুট উপর দিয়ে ভেসে যাচ্ছে। ভয়ে রফিকের গলা শুকিয়ে এলো। সে উঠে দাঁড়ালো ড্রাইভারকে ডাকার জন্য, কিন্তু যখনই বাসের সব যাত্রী একসাথে মাথা তুলে তাকালো, রফিক দেখলো কারো মুখ নেই, কারো চোখের গর্ত হয়ে আছে, কারো খুলি ভেঙে মগজ বেরিয়ে আছে। আবার তার পাশে সেই মহিলা এবার চাদর সরালো, তার সারা শরীর ভিজে চুপচুপে, নাক মুখ দিয়ে অনবরত নদীর ঘোলা পানি বের হচ্ছে। যাত্রীরা সমস্বরে ফিসফিস করে পড়ে উঠল, আমাদের সাথে যাবি না? আমরা তো ফিরছি না। রফিক বুঝতে পারলো এটা কোনো সাধারণ বাস নয়। সে চিৎকার করে বাসের দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা একদম জ্যাম করে রাখা। বাসটা তখন তীব্র গতিতে ছুটে চলছে সামনের দিকে, একটা ভাঙ্গা ব্রিজের দিকে। নিচে খরস্রোত নদী। রফিক জানতো এই ব্রিজ 5 বছর আগে একটা ভয়াবহ বাস দুর্ঘটনায় 50 জন যাত্রী সহ মারা গিয়েছিল। বাঁচার শেষ চেষ্টায় রফিক জানালার কাঁচ ভেঙে চলন্ত বাস থেকে লাফ দিয়ে পানিতে পড়ে গেল। পরদিন সকালে রফিক যখন চোখ মেলল, তখন সে হাসপাতালের বেডে, তার এক পা ভেঙে গেছে। পুলিশ অফিসার তাকে জেরা করতে এলেন। রফিক কাঁপা কাঁপা গলায় বললেন, নিশি পরিবহন নামে একটি বাসে উঠেছিলাম আমি। কিন্তু তারপর সেই সব কাহিনী আসলে পুলিশ অফিসারকে বললেন। এই সব কিছু শোনার পর পুলিশ অফিসার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং বললেন, রফিক সাহেব, গতকাল রাতে এই রাস্তায় কোনো বাস চলেনি। আর নিশি পরিবহন, ওই নামের বাস তো 5 বছর আগেই একটি দুর্ঘটনায় নদীতে ডুবে গিয়েছিল। ওটা তো তোলা যায়নি। প্রতি বছর এই দিনে নাকি ওই বাসটা দেখতে পাওয়া যায়। আপনার কপাল ভালো যে আপনি আসলে কোনো ক্ষতির সম্মুখীন হননি। বড় কোনো ক্ষতির আপনাকে পাওয়া গেছে, সময় মতো আপনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। রফিক আসলে এটা শোনার পর নিজের কানে বিশ্বাস করতে পারতেছিল না যে পুলিশ অফিসাররা তাকে ভূতের গল্প শোনাচ্ছে বা ভূতের ভয় দেখাচ্ছে। যাই হোক, রফিক নিজের কাছে অনেক লাকি মনে হলো। আসলে নিজেকে ধন্যবাদ দেওয়া শুরু যে আসলে এরকম একটা কাহিনী হয়ে যাওয়ার পরও সে বেঁচে আছে। যাই হোক, রফিক এরপর আসলে এখান থেকে বাড়ি যায়, কিন্তু তার মাথার ভিতরে সেই যে বাসের যে ঘটনাটা আছে সেটা কিন্তু ঘটতেই থাকে। যাই হোক, রফিক আজও বাসে উঠতে ভয় পায়, কারণ তার ব্যাগে এখনও সেই কন্ডাক্টরের দেওয়া টিকিটটা আছে, যাতে লেখা ছিল
12 ডিসেম্বর 1999, যেদিন ওই বাসটি আসলে ডুবে গেছিল সেই দিনের ডেটের তারিখ একটার মানে টিকিটেই তার কাছে ছিল। যাই হোক দর্শক, আমাদের গল্পটি ছিল এতটুকুই। আশা করছি যে আপনাদের কাছে গল্পটি ভালো লেগেছে। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই গল্পটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং গল্পটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম যশোর থেকে। মূলত আমি যশোর গিয়েছিলাম, আমি ওই সময়ে যেই চাকরিটি করতাম ওই চাকরির সুবাদে যশোরে আমি কাজে যাই, এবং ওখানে একজন আমাদের দুঃসম্পর্কের আত্মীয়কে খোঁজার দায়িত্ব দেন আমার আব্বু। যদিও বা আমাকে একটা নির্দিষ্ট এরিয়ার কথা বলা হয়েছিল, কিন্তু কোন জায়গাটাতে যে সেই আত্মীয়ের বাড়ি সেটা আমি জানতাম না, যার কারণে আমি একজন অভিজ্ঞ এবং বয়স্ক রিক্সাওয়ালাকে খুঁজছিলাম, যাকে বললে সে হয়তোবা ধারণা করে আমাকে আমার গন্তব্যে নিয়ে যেতে সাহায্য করতে পারে। এই কারণে আমি খুঁজে খুঁজে একজন বয়স্ক রিক্সাওয়ালাকে বের করি, এবং তার কাছে যখন আমি বিস্তারিত বললাম, তিনি আমাকে সত্যি সত্যি আইডিয়াটা দিতে পারলেন এবং আমাকে গন্তব্যেও নিয়ে গিয়েছিলেন আল্লাহর অশেষ রহমতে। তো যাই হোক, ফেরার সময় আমি ওনার সাথে যে আমার ভাড়া মেটানো ছিল তার থেকেও বেশ কিছু টাকা আমি বেশি দেই এবং ওনাকে চা খাওয়ার আমন্ত্রণ জানাই। তো উনি সানন্দে চা খাওয়ার আমন্ত্রণ উনি গ্রহণ করেন। তবে ওই সময় ছিল রমজান মাস, তো যেহেতু রমজান মাস এই কারণে আমি বলেছিলাম যে আপনি ইফতারের পরে আসেন। আর আমি যেই জায়গাটাতে যশোর ওই সময় ছিলাম ওইটার খুব কাছাকাছি ওনার বাসা, যার কারণে ইফতার এবং তারাবির মধ্যবর্তী সময়ে ওনার সাথে আমার বেশ কিছু কথোপকথন হয়, এবং আমি এমনি সাধারণ কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সাধারণ কথা যে একটা অসাধারণ গল্প আকারে আমার সামনে উপস্থাপিত হবে এটি আসলে আমি কখনোই বুঝতে পারিনি। তো ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার পরিবারে তো ওনার সাথে কথোপকথনে আমি জানতে পারলাম ওনার সন্তানাদি আছে, তারা বেশ সচ্ছল, মানে সচ্ছল বলতে তারা চলতে পারে, এবং ওনার আর্থিক অবস্থা ওই রকম না যে ওনাকে রিক্সা চালাতে হবে। তারপরে উনি যেহেতু মুরব্বী মানুষ, ওনাকে আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করি যে আপনি তো অতটা দরিদ্র নন, আপনার সন্তানাদিরাও মোটামুটি চলতে পারে, তারপর আপনি কেন রিক্সা চালাচ্ছেন? তখন উনি একটি ঘটনা বলে, যে ঘটনাটি উনি সচরাচর কাউকে বলেন না, ওনার নাম প্রকাশ না করার শর্তে ঘটনাটি আমাকে শেয়ার করার অনুমতি দিয়েছিলেন। আর আমি যতদূর মনে পড়ে 2016 সালে এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম। উনি আমাকে যেভাবে বলেছেন আমি চেষ্টা করব ঠিক সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। উনি প্রথম জীবনে যখন ওনার বয়স ছিল 22 কি 23 বছর, মানে একদম টকবগে যুবক, মানে কৈশোর থেকে সবে যৌবনে পদার্পণ করেছেন, একদম টকবগে একটা যুবক ছিল। কিন্তু ওনার টাকা পয়সার প্রতি বেশ মোহ ছিল, কিভাবে বেশি টাকা উপার্জন করা যায় অল্প পরিশ্রমে, উনি এই চিন্তা করতেন। আর উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তো ওনার সাথে কোনো কারণে একজন ব্যক্তির পরিচয় হয়, ওই ব্যক্তির সাথে ওনার বেশ আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। শুরুতে উনি বুঝতে পারেননি ওই ব্যক্তি আসলে কি ধরনের প্রফেশনের সাথে জড়িত। আস্তে আস্তে জানতে পারেন যে উনি আসলে একজন কাফন চোর। কাফন ওই সময় চুরি হতো অনেক আগে আর কি, এখন তো আসলে ওইভাবে কাফন চুরি হয় না, কারণ এখন মোটামুটি মানুষ কাফনের কাপড় কিনতে সক্ষম অনেকটাই। আর যদি কোনো ব্যক্তি কাফনের কাপড় কিনতে সক্ষম না হন তাহলে অনেকেই হেল্প করে। আগে অনেক মানুষ ছিল যারা আর্থিক অবস্থা ভালো ছিল না, যার কারণে কাফনের কাপড় কিনতে অনেকেই অক্ষম ছিল, কেউ যে হেল্প করবে ওরকমটা আসলে গ্রাম দেশে অতটা হয়ে উঠতো না। যার কারণে এই কাফন চোর একটা গ্রুপ বা এই কিছু লোক এই প্রফেশনকে বেছে নেয়। তারা কি করতো, লাশ কবর দেওয়ার পরপরই ওই দিন বা তার পরের দিনই কাফনের কাপড় চুরি করতো, কবর ঘুরে কাফনের কাপড়টা নিয়ে নিত।
ওই কাপড়টা পরবর্তীতে বিক্রি করতো। বেশি দিন হয়ে গেলে তো লাশে পচন ধরে গেলে কাফনের কাপড়টার দুর্গন্ধ হয়ে যেত বা সেটার কালার ডিসকালার হয়ে যেত, এই কারণে ওই কাফনের কাপড় আবার চলতো না, যার কারণে ওই সদ্য কবর দেওয়া কাফনের কাপড়গুলোই মানে তারা চুরি করতো আর কি। তো যাই হোক, তো তার সাথে থেকে থেকে সেও এই কাফনের কাপড় চুরি করা শুরু করে। কিন্তু কাফনের কাপড় চুরি করে বিক্রি করে খুব বেশি যে উপার্জন হতো বিষয়টা কিন্তু এমন নয়। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কাফনের কাপড় চুরি করতে গিয়ে ভয় টয় পান নাই কখনো? বলে হ্যাঁ পেয়েছি আমি। কেমন ভয়? বলে কাফনের কাপড় চুরি করতে গেছি, পিছন থেকে দেখছি যে বাঘ, সিংহ, হাতি, ঘোড়ার মাথা নেই, এরকম জন্তু জানোয়ার, তারপরে ভাল্লুক গর্জন করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি বললাম ভয় পাননি কখনো? বলে যে এগুলো দেখেই বোঝা যেত যে এগুলো আমাদেরকে ভয় দেখাতে আসছে, এগুলো সত্যিকারের কিছু নয়, আর ভয় পেলে কাফনের কাপড় চুরি করা যায় না, কারণ এই কাজ করতে হলে অনেক সাহসী হতে হয়। তো যাই হোক, তো আমি বললাম যে তাহলে কি এমন ঘটনা ঘটলো বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা আসলে আপনার জন্য খুব স্মরণীয়? তখন বলেন হ্যাঁ, এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে আমি ওই প্রফেশনটা ছেড়ে দেই এবং পরবর্তী জীবনে আমি অন্য প্রফেশনে চলে আসি, এবং সেই কাজের পাশাপাশি আমি টুকটাক রিক্সা চালাই। রিক্সা চালানোটা আমার মেইন পেশা নয়, আমি দিনের একটা নির্দিষ্ট সময় রিক্সা চালাই বা আমার সুবিধা মতো চালাই আর কি। তো যাই হোক, উনি মূল ঘটনায় চলে যাচ্ছেন। সেটি হচ্ছে যে যখন কাফনের কাপড় চুরি করে বিক্রি করার পরেও খুব বেশি টাকা হাতে আসে না, তখন ওনারা চিন্তা করতে থাকেন যে কিভাবে বেশি টাকা উপার্জন করা যায়। এর মধ্যে কি হলো যে ওই সময় যেই আমি এখন যে গল্প মানে ঘটনাগুলো বলছি, এই ঘটনা কিন্তু মুক্তিযুদ্ধের আগের সময়ের ঘটনা। ওই সময় মেডিকেল কলেজ যেগুলো ছিল বাংলাদেশে, তখন তো এত মেডিকেল কলেজ ছিল না, অল্প সংখ্যক মেডিকেল কলেজ ছিল। তো ওই সময় মেডিকেল কলেজের স্টুডেন্টদের তাদের লেখাপড়ার জন্য কঙ্কাল মানে মানুষের কঙ্কালের দরকার হতো। তো বিভিন্ন মানুষ চড়া দামে মানুষের কঙ্কালগুলো এই মেডিকেল স্টুডেন্টদের কাছে বিক্রি করতো, যেটা এখনো শোনা যায় যে এই ঘটনা ঘটে। তো তারা তো সরাসরি কঙ্কাল চুরি করা এটা তো মানে বাহিরের কোনো মানুষের জন্য টাফ। তারা কি করতো, লোকাল কিছু এজেন্ট নিয়োগ করতো, তাদের মাধ্যম দিয়ে কঙ্কাল সংগ্রহ করতো। তো ওই ব্যক্তিরা কোনো না কোনো ভাবে খবর পেয়ে যায় যে এনারা দুইজন, মানে যার কথা বলছে এবং তার গুরু, তার নামও বলা যাবে না সঙ্গত কারণে, তো এনারা দুজন কঙ্কাল চুরি করে। তারা খুব গোপনে তাদেরকে অফার দেয় যে তোমরা কঙ্কাল আমাদেরকে দাও, তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দিব। তো তখন তারা চিন্তা করে যে কাফনের কাপড় বিক্রি করে আর কয় টাকা হয় আমাদের, এর থেকে কঙ্কাল বিক্রি করলে তো বেশি লাভ হয়। তো তারা রাজি হয়ে যায়, তারা কঙ্কাল চুরি করা শুরু করে। তারা প্রথমে টার্গেট করতো যে কোন কবরের বয়স মিনিমাম 6 মাস হয়ে গেছে, কারণ 6 মাস পর হলে কঙ্কাল হয়ে যায় সাধারণত। তো এইভাবে তারা কঙ্কাল সংগ্রহ করতে থাকে এবং মোটামুটি ভালোই টাকা আসতো তাদের দুজনের। তো গুরু শিষ্য মিলে এই অপকর্ম চালিয়ে যেত। কিন্তু বাহিরের লোকজন বা গ্রামের লোকজন খুব মানে তারা ঘুণাক্ষরে বুঝতে পারতো না যে এরা এই কাজ করে। তারা ওই কাফনের কাপড়ও অনেক দূরে নিয়ে গিয়ে বিক্রি করে আসতো, যার কারণে তারা নিজের গ্রামের লোকজন তারা ওইটা ওইভাবে বুঝতে পারতো না। আর পরে যখন কঙ্কাল চুরি করা শুরু করলো, কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে এমন ভাবে কবরগুলো সুন্দর করে আবার আগের মতো করে দিয়ে আসতো যে কারো বোঝার উপায় ছিল না যে এর ভেতরে কঙ্কাল নেই। তো বেশ সুচারুরূপেই তারা কর্মকাণ্ড সম্পাদন করছিল। এর মধ্যে কোন এক তান্ত্রিক, সে কোনো না কোনো ভাবে, যেভাবেই হোক, কিভাবে জেনেছে এটা বলা সম্ভব নয়, বাবাকে সেটা বলিও নি, তো সে জানতে পারে এই দুইজন ব্যক্তি কঙ্কাল চুরি করে। তো সেই তান্ত্রিক এদের সাথে যোগাযোগ করে বলে যে কঙ্কাল বিক্রি করে আর কয় টাকা পাও, আর পুরো আস্ত একটা কঙ্কাল উদ্ধার করাও তো খুব ঝামেলা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড়গোড় গুলো কবর খুঁড়ে সেগুলো দীর্ঘ সময় ধরে একত্র করা, এটা তো অনেক ঝামেলা। এর থেকে আমি তোমাদেরকে একটা অফার দেই, যদি এই কাজটি করো তাহলে আমি তোমাদেরকে অনেক টাকা দিব। জাস্ট দেহের
মাথার অংশটা নিয়ে আসতে হবে, তার মানে মাথা নিয়ে আসতে হবে। এটা যে কঙ্কাল আনতে হবে তা না, এমন হতে পারে যে লাশের মাথা কেটে মাথা নিয়ে চলে আসতে হবে। তো ওনারা বলে যে এ আর এমন কি কাজ, কঙ্কাল বিক্রি করেও তো খুব বেশি মানে টাকা আসছে না আমাদের ধনী হওয়ার মতো, তো যদি শুধু মাথা নিয়ে আসতে পারি তো আরো সহজ কাজ হলো। কিন্তু ওই তান্ত্রিক বলে দেয় যে আমি যেই কবরের কথা বলবো তোমরা শুধু সেই কবরেরই ওই কবর খুঁড়ে সেই ডেড বডির মাথা এনে দিবা, অন্য কোনো কবর হলে হবে না। আর প্রতিটা কাজের জন্য অনেক টাকা পাবা, আর একবার কাজ করার পরে পরবর্তী কাজের মধ্যবর্তী সময়ে যেই টাকা তোমার উপার্জন হবে সেটা দিয়ে ওই মধ্যবর্তী সময়টা বেশ অনায়াসে তোমরা পার করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওই তান্ত্রিক মূলত বিভিন্ন ডেড বডির মাথা সংগ্রহ করে ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করত। তো উনি ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করুক আর না করুক তা তো এই দুজনের দেখার বিষয় নয়। তারা চিন্তা করেছে আমাদের দরকার টাকা, তান্ত্রিক কি করুক না করুক সেটা আমরা দেখতে যাব না। যাই হোক, তান্ত্রিক বিভিন্ন ফরমায়েশ দিত যে অমুক গ্রামে একটা কবর হয়েছে, সেই কবর থেকে মাথা এনে দিতে হবে। এখন এটা কিন্তু বেশ টাফ ছিল এই কারণে যে সেই গ্রামে গিয়ে সেই কবর ঘুরে মাথায় এনে দেয়া এটা কিন্তু চারটিখানি কথা না, কারণ ওই গ্রামে তাদের পদাচারণা নেই। হঠাৎ করে গেলে লোকজন জিজ্ঞেস করবে যে তোমরা কারা। গ্রাম দেশে যেটা হয় আর কি, যে অপরিচিত লোক দেখলেই একজন জিজ্ঞেস করে যে তুমি কোন বাড়ির আত্মীয় বা কোন বাড়ির অতিথি বা কোন বাড়ির কুটুম, এরকম জিজ্ঞেস করে। কিন্তু এই জন্য তারা কি কাজ করতো যে ওই গ্রামে কামলা হয়ে যেত, মানে ডে লেবার বলতে আমরা যেটাকে বুঝি, বা ডেইলি লেবার আর কি, হ্যাঁ, যে দিন যেত টাকা পেত। তো যাই হোক, এইভাবে ওই গ্রামে গিয়ে আগে পরিবেশ পরিস্থিতি তারা দেখতো, তারপর সুযোগ বুঝে সে কবর থেকে মাথা সংগ্রহ করত এবং সংগ্রহ করে কাছে রেখে দিত। স্বাভাবিকভাবেই তাদের কাজ শেষ হয়ে যেত, তখন তারা মাথা নিয়ে আবার চলে যেত, তারপর সেই তান্ত্রিকের কাছে দিত, যার ফলে ঘোরাক্ষরেও কোনো মানুষ জানতে পারতো না। সবাই ওই দুইজন ব্যক্তিকে জানতো কামলা হিসাবে, এবং কামলা হিসাবেই সত্যি সত্যি তারা অন্য যখন কাজ থাকতো না তখন কামলা হিসেবে সে কাজ করতো, যাতে করে মানুষের সন্দেহ না হয় কোনোভাবে। বেশ চালাক ছিল তারা দুজন। এভাবেই চলে যাচ্ছিল দিন। ভয়ের ঘটনা কিন্তু ঘটতো যখন মাথা আনতে যেত। যেমন মাথা যখন আনতে যেত কারো, তখন তারা দেখতো চারদিকে ভয়ানক ঝড় শুরু হয়ে যাচ্ছে, বিশাল বিশাল দৈত্য দানব তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু তারা ভয় পেত না। তারা এতটাই সাহস সঞ্চয় করেছিল এবং এই সাহসের কারণেই এই ধরনের ভয়ঙ্কর কাজগুলো অনায়াসেই তারা দুজন করত। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। অন্য অঞ্চলের একজন ব্যক্তি তিনি দুজন মানুষকে এদের কাছে পাঠায়, এদের গ্রামে পাঠায়। তারা তাদের দুজনকে খুঁজে বের করে বলে যে আমাদের পীর সাহেব হুজুর তোমাদের দুজনকে ডেকেছে, তোমরা সময় করে একটু হুজুরের সাথে দেখা করো। যেহেতু হুজুর ডেকেছেন এবং ওই হুজুরের ওই সময় বেশ নাম ডাক ছিল, উনি খুব আল্লাহওয়ালা এবং পরহেজগার মানুষ ছিলেন, তো তারাও ওই হুজুরের নাম শুনেছিল। যেহেতু অনেকেই সেই হুজুরের সাথে দেখা করতে যেত, দোয়া নিতে যেত, তিনি হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে তাদের দুজনকে ডেকে পাঠালেন। তারা চিন্তা করলো যে আমরা যে এই কাজ করি উনি আবার জেনে যান নাই তো, আবার যাওয়ার পরে কোনো ক্ষতি টতি করবে না তো। তো চিন্তা করলো যেহেতু ডেকে পাঠিয়েছে, যদি ক্ষতি করার ইচ্ছাই থাকতো তাহলে তো ওই লোকগুলো পাঠিয়ে তাদেরকে ধরে নিয়ে যেত, যেহেতু তাদেরকে এমনি ডেকে পাঠিয়েছেন তাহলে যাই। সত্যি তারা দুজন যায়। সঙ্গত কারণে সে হুজুরের নামও আমাকে বলেনি আর কি, যার কারণে আমিও বলতে পারছি না। তো তারা সে হুজুরের কাছে যায়। কিন্তু হুজুরের খুবই সুন্দর চেহারা আর কি, সুন্দর চেহারা বলতে কি আসলে চেহারার মধ্যে এমন এক ধরনের ঔজ্জ্বল্য ভাব বা নুরানি চেহারা বলতে আমরা যেটা বুঝি। তো হুজুর তাদেরকে দেখে বলছে যে তোমরা কি কাজ করো অন্যরা না জানলেও আমি কিন্তু জানতে পেরেছি। ওই সময় অবশ্য আশেপাশের লোকদেরকে সরিয়ে দিয়েছে, তাদের সাথে কি কথোপকথন হয়েছে অন্য লোকরা সেটা জানে না, খালি হুজুর এবং এই দুইজন যে এই কাফন চোর বা লাশ চোর এরা জানে। হুজুর একটা খামের মধ্যে বেশ কিছু টাকা এই দুইজনের হাতে তুলে দেন এবং বলেন তোমরা যে কি কাজ করো তা আমি জানি, আমার মৃত্যুর পর তোমরা কিন্তু
আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেয়ার জন্য আমার কবর খুঁড়তে এসো না, এটা তোমাদের কাছে বাবা করজোড়ে আমি মিনতি করছি। এবং আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যে টাকা তোমরা পাবা তার থেকে বেশি টাকা আমি তোমাদের দুজনকে দিয়ে দিলাম, কিন্তু আমার কথা দাও যে আমার কবরে ঢুকে আমার শরীরের কোনো ক্ষতি করবে না তোমরা। তখন তারা হুজুরের কথা শুনে খুবই অবাক হয়। প্রথমত হুজুর কিভাবে জানলেন যে তারা এই কাজ করে, তারপরে যেহেতু কোনোভাবে জেনেই ফেলেছেন, হুজুর কেন অ্যাডভান্স তাদেরকে টাকা দিচ্ছেন তারা যেন হুজুরের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিতে না যায়। কারণ তারা আসলে সবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো নিতে যায় না, ওই তান্ত্রিক ঠিক যেই কবরের কথা বলে সেই সমস্ত কবরগুলোতে যায়। তো ওরা আসলে বিষয়টা বুঝতে পারছিল না। তো যাই হোক, তারা কথা দেয় যে ঠিক আছে আমরা এই কাজ করব না। কিন্তু হুজুর তাদেরকে কিন্তু এটা বলেনি যে কথা দাও তোমরা আর কখনোই এই কাজ করবা না, এটা বলেনি। কারণ হুজুর হয়তো জানতেন যে এভাবে তাদের দিয়ে যদি স্বীকারোক্তি আদায় করাও যায় বা আদায় করানো যায়, তারা হয়তো কথা শুনবে না। এমনটা চিন্তা করে হয়তোবা তিনি এটা বলেননি, তিনি শুধু এই কাজটি করেই তাদেরকে বিদায় দিয়ে দেন। তারাও খুশি মনে চলে আসে, কিন্তু মনের মধ্যে চিন্তা উদিত হয় যে এই বিষয়টা কেন হলো বা হুজুর কেন তাদেরকে ডেকে এরকম বললেন। যাই হোক, এই ঘটনার মধ্যবর্তী সময়ে আরো 2-1টা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তারা তান্ত্রিকের কথা মতো সংগ্রহ করেছেন। 6-7 মাস পর হঠাৎ তান্ত্রিক তাদেরকে বলে যে অমুক গ্রামে একটি কবর হয়েছে আজ থেকে 6-7 মাস আগে, প্রায় 6 মাস আগে আর কি, সেই কবর খুঁড়ে তার মাথা নিয়ে আসতে হবে। এখন তারা কিন্তু জানে না যে কার কবরের মানে তারা আনতে যাবে। তো তারপরেও মানে ওই দিন জিজ্ঞেস করেছে যে আসলে এটা কার, কিন্তু তান্ত্রিক তাদেরকে বলেনি। যাই হোক, তাদের তো জানার দরকার নাই উপস্থিত ভাবে, কিন্তু স্বাভাবিকভাবে তারা যে কাজটি করতো, কোনো লাশের ওই মাথা আনার জন্য আগে সেই এলাকায় যেত, আগে আশেপাশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতো কামলা হিসাবে থেকে, তারপরে গিয়ে ওই জিনিসটা কাজটা সমাধা করতো আর কি। ওরা ওই গ্রামে গিয়ে অবাক হয়, কারণ হচ্ছে এই কবরটি তার কবর, এটা হচ্ছে সেই পীর সাহেব বা সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কবর, যিনি তাদেরকে প্রায় 6-7 মাস আগে টাকা দিয়েছিল যে খবরদার আমার কবর কিন্তু খুঁড়ে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেও না। তো এদিকে আমাকে যিনি ঘটনা বলছেন আর কি, উনি বলছেন যে তিনি তার ওস্তাদ যে তাকে বলছেন যে ওস্তাদ এই কাজটি করা ঠিক হচ্ছে না, কারণ এই হুজুর তো আমাদেরকে টাকা দিয়েছিল। কিন্তু ওই ওস্তাদ বলছে যারা চুপ থাক, দিছে। এখন 6 মাস হয়ে গেছে, হাতে টাকা পয়সা নাই, টাকা তো লাগে। তো তান্ত্রিক বলছে হুজুর একবার দিয়ে আর তো দিবে না, উনি তো মারা গেছে। তান্ত্রিক তো আমাদের সোনার ডিম পাড়া হাঁস, কিছুদিন পর পরই আমাদেরকে কাজ দেয়, আমরা সেটা করি, তারপর টাকা পাই। তো তান্ত্রিকের কথা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, এইটা বলে তার মানে ওস্তাদ। কিন্তু ওনার কিন্তু মন থেকে আসলে টানে না, কেন জানি টানে না। তো যাই হোক, তারা খুব ভালো করে অবজার্ভ করে, তারা দেখলো যে দিনের বেলা ওই হুজুরের কবর অনেকে জিয়ারত করতে আসে, রাতের বেলা সাধারণত কেউ আসে না। তো সুযোগ বুঝে এক রাতে দুজন বের হয়, কারণ ওই গ্রামে তারা গিয়েছিল কামলা সেজে, ঠিক যেমনটা অন্যান্য বারে ওই কাজটি করতো আর কি। তো তারা দুজন বের হয়েছে, ওই দিন ছিল পূর্ণিমার রাত। বের হওয়ার পর তারা দুজন যাচ্ছে, কিন্তু উনি মানে যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করছি, উনি তার ওস্তাদকে বারবার বলছে ওস্তাদ আমার মন কিছুতেই টানছে না, চলো আমরা ফিরে যাই। তখন ওই সময়ে তার ওই ওস্তাদ বলে যে আমার মনে তো টানছে না রে, কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে ওই কবরের কাছে যাওয়ার জন্য, মনে হচ্ছে কেউ আমাকে জোর করে একরকম টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে, কিন্তু কেন যে এমনটা মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তারা সত্যি ওই কবরের কাছে পৌঁছায়। তারা তো হাতে কোনো আলো নিয়ে যেতে পারতো না, কারণ আলো নিয়ে গেলে দূর থেকে লোকজন তো বুঝে যেত যে হাতে আলো নিয়ে কেউ এগিয়ে আসছে, কারণ অনেক দূর থেকে কিন্তু আলোর উপস্থিতি টের পাই আমরা। যেমনটা অনেক দূরে যদি আলো জ্বলে আমরা বুঝতে পারি যে সেখানে আলো জ্বলছে। তো এই কারণে তারা কোনো আলো নিয়ে আসেনি, তারা ওই অন্ধকারে কাজ সমাধা করত। তো তারা ওই কবরের কাছে আসে। তখন আমাকে যিনি ঘটনা বলেছেন উনি বলছেন যে
উনি ওনার ওস্তাদকে বলেন যে ওস্তাদ আমি এই কাজ করব না, আপনি করেন। এখন তার ওস্তাদ বলে ঠিক আছে, তুই যদি না করিস তুই দূরে দাঁড়িয়ে থাক, চুপচাপ থাক, আমার ডিস্টার্ব করবি না। তো ওনাদের হাতে ছোট্ট একজন হাত কোদাল ছিল আর কি, মানে বড় কোদাল দিয়ে ওনারা কাজ করতেন না। বড় কোদাল তো যাতে যদি এত বড় কোদাল নিয়ে আসা যাওয়া করে তাতে লোকজন সন্দেহ করবে রাতের বাজে আসা যাওয়া করে, এই জন্য হাত কোদাল একটা ছোট কোদাল রাখতো, গামছার মধ্যে পেঁচিয়ে রাখতো যাতে করে লোকজন টের না পায়। আর এমনিতে তাদের কাছে বড় কোদাল ছিল যেহেতু কামলার কাজ করতো, কিন্তু ছোট একটা হাত কোদালও থাকতো তাদের। তো সেটি নিয়ে কাজ শুরু করে। কিছুটা মাটি সরানোর পর হঠাৎ করে ওই ব্যক্তির ওই উস্তাদ বলে ওঠে, যিনি আর কি কবর খুঁড়ছিলেন, সে বলে এই এদিকে দেখ দেখ, প্রায় 6 মাস নাকি হয়ে গেছে এই কবরের বয়স, কিন্তু মনে হচ্ছে তো এই আজকে বা গতকালকে কবর দেওয়া হয়েছে। কারণ হলো এর বাঁশগুলো তো এখনো কাঁচা, একদম কাঁচা। বাঁশের যেই কঞ্চি আছে সেটা যখন আমরা দা দিয়ে ছেটে ফেলি সেই জায়গাটা যখন সাদা বের হয়ে আসে, ঠিক মানে সবুজের মাঝখানে একটু সাদা সাদা যেখানে বাঁশের গিরা থাকে আর কি, ওখানে সাদা পর্যন্ত রয়েছে। এমন মনে হচ্ছে যে আজকে কবর দেওয়া হয়েছে এমনটা। বলে যে এইটা তো 6 মাস বলে মনে হয় না কবরের বয়স। তারপরেও বলছে যে যেহেতু আমরা আগে থেকে শনাক্ত করেছি এটিই সেই কবর, দীর্ঘদিন থেকে থেকে এখানে, সুতরাং এটি হবে, খুঁড়ে ফেলি। তখন আস্তে আস্তে কবরটা খুঁড়ে ফেলে। যখন কবরের বাঁশ সরানো হয়, বাঁশ সরানোর পরে ওই ব্যক্তি খুবই অবাক হয় এবং ভয়ও পায়। সে তখন তার সাথে থাকা তার শিষ্যকে ডাকে, এই এদিকে দেখ, আমরা মনে হয় ভুল কবরের চলে আসছি, কারণ এই কবরের ভিতরে একটা লাশ না, 2টা লাশ, আর একদম সাদা ধবধবে কাফনের কাপড় পরানো, দুটোরই মনে হচ্ছে আজকেই দাফন করা হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো এই কবরটা বেশ কিছুদিন ধরে অবজার্ভ করছি, আমরা যে সপ্তাহখানেক ধরে অবজার্ভ করছি তাতেও তো এই ডেড বডি মানে পচে ফুলে ওঠার কথা, কিন্তু তেমনটা না, মনে হচ্ছে একদম স্বাভাবিক আজকেই কবর দেওয়া হয়েছে বা গতকালকে দেওয়া হয়েছে, এমনটা মনে হচ্ছে। তখন ওই ব্যক্তি বলেন, মানে আমাকে যিনি ঘটনা দিয়েছেন উনি বলেন যে ওস্তাদ এটা তো বুজুর্গ ব্যক্তির কবর, হতে পারে তার লাশ পচে নাই, অনেক সময় এরকম ঘটনা ঘটে, সুতরাং এটা হতে পারে, কিন্তু কেন জানি মনে হচ্ছে তুমি এই কাজটি করো না, তুমি চলে আসো, উঠে আসো, কবরের মধ্যে থেকে উঠে আসো, তুমি এই ডেড বডির হাত দিও না। তখন ওই ব্যক্তি বলছেন যে ঠিক আছে যা, আমি আজকে থেকে তোকে কথা দিলাম যে এই কাজটি হবে আমার শেষ কাজ, এরপর আমি আর কখনোই আমি এই কাজ করব না, ছেড়ে দিব, এই কাজটি করার পর আমি এই কাজ ছেড়ে দিব। তো এখন লাশ তো কবরের মধ্যে 2টা, এখন কোনটা ওই হুজুরের লাশ এটি দেখার জন্য একটা কাফনের মানে মানে ওই লাশের ডেড বডির মুখের উপর থেকে কাফনের কাপড় সরায়, চাঁদের আলোতে স্পষ্ট যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই যে লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়েছে সেটি আর কারো লাশ নয়, তার নিজেরই লাশ। এটি দেখে সে ভয়ানক ভাবে এক মানে আটকে ওঠে, সে চিৎকার দেয়নি, কারণ চিৎকার দিয়ে আশেপাশের লোকজন তো বুঝে যাবে, সে আটকে ওঠে, সে সাথে সাথে তার সহযোগীকে ডাকে, দেখ আমি যা দেখছি তুই কি তাই দেখছিস? সে এসে ওখানে সহযোগী যিনি আমাকে গল্প বলেছেন, সে এসে দেখেও খুবই ভয় পায় যে এটা কিভাবে সম্ভব, ওস্তাদ তুমি তো জীবিত আছো, তোমার লাশ কিভাবে এখানে রাখা, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তখন তার এই ওস্তাদ সে বলে যে কবর খোঁড়ার সময় কতই না আমরা ভয় পেয়েছি এ যাবৎকাল পর্যন্ত, কত দেহ দানব জন্তু জানোয়ার আমাদের সামনে এসেছে, ভয় দেখানোর চেষ্টা করেছে, ভয় পাইনি। নিশ্চয়ই এটিও এদেরই কারসাজি যে আমার মানে লাশ হয়ে শুয়ে আছে, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, সুতরাং যতই ভয় দেখানোর চেষ্টা করুক আমি আমার কাজ না করে এখান থেকে যাব না। এরপর সে চিন্তা করে যে তাহলে এটি যেহেতু আমার লাশ সাথে শুয়ে আছে, তাহলে পাশের যেই ডেড বডি রাখা এটা নিশ্চয়ই হুজুরের লাশ। সত্যি উনি কাফনের কাপড় সরান এবং দেখেন যে হুজুরের লাশ একদম অবিকৃত রয়েছে এবং তার চেহারা দিয়ে মনে হচ্ছে আলো বের হচ্ছে, মানে নূরের একটা আভা বের হচ্ছে, চাঁদের আলোতে স্পষ্ট তার চেহারা বোঝা যাচ্ছে দিনের আলোর মতো। এটা আল্লাহর একটা অশেষ রহমতি হবে। তো তখন সে চিন্তা করে যে এমনিতে তো 6 মাস 7 মাস হয়ে যাওয়ার পরে ডেড বডির মাথা এমনি পচে যেত, সহজে আলাদা করে নিয়ে আসা যেত, কিন্তু এই দেহটা তো অবিকৃত, এটাই এই প্রথম ঘটনা। তারা তো সাথে করে কোনো ধারালো জিনিস নিয়ে আসেনি, কিন্তু হাতে যে কোদাল ছিল, চিন্তা করছে কোদাল দিয়ে গলায় কোপ দিয়ে মাথা আলাদা করে সে মাথাটি নিয়ে আসবে।
তো যখনই এই চিন্তা করেছে, এই চিন্তা করে কোদালটি আসলে ওই উপরে রেখে কবরের মধ্যে নেমেছিল আর কি, মাটি সরিয়ে উপরে রেখে দিয়েছিল। তখন সে ঘুরে ওই কোদালটি যখন এক হাত দিয়ে ধরেছে, হঠাৎ করে তার মনে হয়েছে তার বাম হাত কে একজন চেপে ধরেছে, খুব শক্ত করে মানে চেপে ধরেছে তার হাতটি। তখন সে চিন্তা করে কি ব্যাপার, হাত চেপে ধরলো কে? সে মানে সাইডে তাকিয়ে দেখে ওই যে হুজুর, সে চোখ খুলে আছে এবং খপ করে তার হাত চেপে ধরেছে এবং সে বলছে, কিরে বাবা, আমি না তোকে নিষেধ করেছিলাম এই কাজটি না করতে, তুই আবার এলি। এরপরে উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন। চিৎকার দেওয়ার পর উনি ওর ভিতরে সেন্সলেস হয়ে পড়েছেন। এখন চিৎকার দেওয়ার ফলে গ্রামের লোকজন জেগে যেতে পারে, চলে আসতে পারে, এই একটা ভয় ছিল তার মনের মধ্যে, বিশেষ করে তার সহযোগী। এখন সে চিন্তা করছে এখন যদি গ্রামের লোকজন চলে আসে তাহলে কি অবস্থা হবে। আর লোকজন তো দেখেছে যে আমার উস্তাদের সাথে আমাকে, লোকজন এসে যদি দেখে আমার উস্তাদের কবরের মধ্যে শুয়ে আছে, অজ্ঞান হয়ে আছে, তাহলে তো বিপদ। এখন উনি কি করেন, সেও কবরের মধ্যে নেমে, সাহস করে নেমে তার ওস্তাদকে তুলে আনার চেষ্টা করেন। কিন্তু দেখেন যে ওই হুজুর তার ওস্তাদের হাত এত শক্ত করে ধরে রেখেছে যে কোনোভাবেই হাতটা ছোটানো যাচ্ছে না, এবং সে বুঝতে পারে যে তার ওস্তাদ আর পৃথিবীতে নেই, মারা গেছে। প্রচন্ড ভয় পেয়েছে, যার ফলে সে মারা গেছে। এখন যেহেতু তিনি মারা গেছেন, এখন তাকে আর উঠিয়ে নিয়ে কি হবে। তো উনি চিন্তা করেন তাড়াতাড়ি এই মানে কবরটি আবার আগের মতো স্বাভাবিক করে দিই। এখানে একটি বিষয় প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো, কারণ অনেক ক্ষেত্রেই বুজুর্গ ব্যক্তিদের কবরকে মাজার বানানো হয়। তো ওই বুজুর্গ ব্যক্তি মৃত্যুর আগে নাকি ওসিয়ত করে গিয়েছিলেন যে ওনার মৃত্যুর পর ওনার কবরটা হবে একদম মাটির কবর, আশেপাশে কোনো কিছু দিয়ে ঘিরে রাখাও যাবে না, যাতে একটা এই কবরটা একসময় হারিয়ে যায় অন্যান্য কবরের সাথে, যাতে করে ওই কবরটাকে কেউ মাজার বানাতে না পারে। এটা তার ওসিয়ত ছিল, যার কারণে আশেপাশে আসলে ঘেরা ছিল না। এটা তার জন্য একটা বড় ফ্যাসিলিটিস ছিল, যে এই ফ্যাসিলিটি তারা নিয়েছে, বিশেষ করে উনি নিয়েছেন, যেহেতু আশেপাশে ঘেরা ছিল না, ওই ঘেরাটা তাকে আবার করতে হয়নি, মানে সেটা আবার নতুন করে ঠিকঠাক করতে হয়নি, জাস্ট খালি ওই বাঁশগুলো স্বাভাবিক করে দিয়ে উপরে মাটি দিয়ে সুন্দর করে আবার সে চলে এসেছে। কিন্তু তার ওস্তাদের ওই চিৎকার অন্য মানুষের কানে যায়নি, বা গেলেও তারা কেউ হয়তো বা আসেনি। এই দিক থেকে তারা একটা অ্যাডভান্টেজ, মানে উনি একটা অ্যাডভান্টেজ পেয়েছিল। এদিকে মানুষজন কিন্তু জানে না যে এই ঘটনা ঘটেছে বা ওই কবরে এই ঘটনা ঘটেছে, শুধু ইনিই জানতেন। উনি তো চুপচাপ বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর, মানে যেই বাড়িতে উনি কাজ করতেন সেই বাড়িতে চলে গেছে, কেউ কিচ্ছুটি জানে না। ওই বাড়ি আর 1-2 দিন থাকার পরে স্বাভাবিকভাবে কাজ শেষ করে সে চলে যায়। যদিও বা ওই বাড়ির লোক জিজ্ঞেস করে তোমার উস্তাদ কই, তখন বলে যে উস্তাদের খুব জরুরি একটা কাজ ছিল, ওই কাজের কারণে সে চলে গেছে। কি এমন কাজ পড়লো রাতের বেলা, কারণ তখন তার মোবাইল ফোন ছিল না বা টেলিফোন ছিল না তাকে খবর দেবে। তখন উনি বলেন রাতের বেলা সে তার বাচ্চা কাচ্চা নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে, তার মন খারাপ হয়ে গেছে, রাতের বেলায় চলে গেছে। তো এই পরিবারের লোকজন কিছু বলে না, স্বাভাবিকভাবেই সে চলে যায়। এবং তার ওস্তাদ যে কয়দিন কাজ করেছিল তার পাওনাটা তো দেওয়া হয়নি, ওনার কাছে সেই পাওনাটাও দিয়ে দেয় বাড়ির লোকজন। উনি চলে আসে, চলে আসার পর তার ওই ওস্তাদ যে, তার ওয়াইফ এসে তাকে জিজ্ঞেস করে এই তোমার ওস্তাদ কই। তখন বলে যে ওস্তাদ আছে, উনি আরেক গ্রামে গেছে কাজ করতে। বলে কখনো তো এরকম হয় না যে তোমাকে ছাড়া সে অন্য জায়গায় কাজে গিয়েছে, সত্যি করে বলো তোমার ওস্তাদ কই। তো প্রথমে ওনার ওয়াইফ মনে করছে হয়তোবা তার ওস্তাদ অন্য জায়গায়, মানে তার হাজবেন্ড অন্য জায়গায় বিয়ে শাদী করে আবার চলে গেল কিনা। আগে তো এই ধরনের ঘটনা ঘটতো অনেক ক্ষেত্রে। তো এখন তার মনে এই চিন্তাটা ছিল মূলত, সে চিন্তা করেনি তার হাজবেন্ড মারা গেছে বা তার হাজবেন্ডের ক্ষতি করেছে এই ব্যক্তি, এরকমটা মনে করেনি তিনি। আসলে একটা নেতিবাচক চিন্তা থেকে উনি বারবার চার্জ করছিলেন তাকে। তো একটা পর্যায়ে উনি বলেন যে ঠিক করে বলো আমার স্বামী কোথায়, যদি না বলো আমি কিন্তু গ্রামে বিচার সালিশ বসাবো। তখন উনি পড়েছেন এক বিপাকে যে এখন কি করি। তখন বাধ্য হয়ে তার ওয়াইফকে বলেন, মানে ওনার ওস্তাদের ওয়াইফকে বলেন যে কাউকে না বলার শর্তে যে কি ঘটেছিল, আসলে সত্যি ঘটনা বলেন। কিন্তু ওনার ওয়াইফ কিছুতেই বিশ্বাস করে না, বলে যে না তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো, এটা বিশ্বাসই করি না এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আজগুবি বানোয়াট একটা গল্প। তখন তার ওয়াইফ কি করে, সে ওই গ্রামের মেম্বারের কাছে যায়, মেম্বারের কাছে গিয়ে বলে যে এই ছেলে আমার স্বামীকে মেরে ফেলেছে, সে এই ধরনের একটা বানোয়াট গল্প আমাকে বোঝাচ্ছে। মেম্বার এই কথা শুনে তার মেজাজ হয় প্রচন্ড গরম, যে এই টাইপের একটা বানোয়াট গল্প বলে
মানুষকে বোকা বানানোর একটা বা তার ওয়াইফকে বোকা বানানোর একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু উনি যেহেতু বুঝতে পারলেন যে লোকজন জেনেই গেছে, এখন তার গোপন করে লাভ নেই, নাহলে তো তার বিপদ হবে, থানা পুলিশ হবে, অনেক ঝামেলা হবে। তো সেও মেম্বারের কাছে এই কথাটাই বলে। এইভাবে এক কান দুই কান হতে হইতে আশেপাশে চতুর্দিকে ছড়িয়ে যায় এই ঘটনা। তখন মেম্বার বলেন যে তাহলে প্রমাণ হোক যে আসলে এই ঘটনা সত্য কিনা। এখন তারা ওই গ্রামে যায়। এখন সমস্যা হলো ওনার মতো একজন বুজুর্গ ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন আর কি, তো ওনার কবর খুঁড়ে তার ডেড বডি দেখা, এটা কিন্তু ওনার যারা ভক্তবৃন্দ ছিলেন ওনারা বিষয়টা মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারপরও যেহেতু পরিস্থিতি খুব বেগতিক ছিল, ওই ওই ওস্তাদের যিনি ওয়াইফ তিনি খুব কান্নাকাটি করছিলেন। অবস্থা বেগতিক দেখে এবং বিভিন্ন সমস্যা বা বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় চিন্তা করে কবর খোঁড়ার জন্য ওই হুজুরের পরিবার এবং আশেপাশের যারা তারা ভক্তবৃন্দ ছিল তারা সম্মতি দেন। সত্যি কবর খোঁড়া হয় এবং সত্যি ওই মানে বাঁশগুলো, তারা ওই শিষ্যরাও বা আশেপাশের লোকজন মানে অবাক হয় যে হুজুরের লাশের মানে হুজুরের কবরের বাঁশ পর্যন্ত এখন অবিকৃত আছে 6-7 মাস হয়ে যাওয়ার পরেও। সত্যি মাটি সরানো হয়, সরানোর পরে সত্যি দেখা যায় যে ওর মধ্যে দুটো লাশ। এক হচ্ছে হুজুরের ডেড বডি, যেটি একদম কাফনে মোড়ানো অবস্থায় একদম অবিকৃত অবস্থায় আছে, কিন্তু কাফনের ভিতর থেকে হাত বের হয়ে আছে। এই হাত দিয়ে ওই যে ওস্তাদ তার হাত চেপে ধরে আছে। এবং এই যে বেশ কিছুদিন হয়ে গেছে এর মধ্যে তার এই ওস্তাদের ডেড বডিরও কোনো পরিবর্তন হয়নি। তো মানুষজন দেখলো যে হ্যাঁ তার কথা সত্য, কথা সত্য। তো যেহেতু ওই ব্যক্তি একজন প্রথমে কাফন চোর ছিল, পরে কঙ্কাল চোর, এরপরে ভয়ানক ভাবে সে লাশের মুন্ডু চুরি করতো বা শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুরি করতো, এমন একজন ব্যক্তি এই ভালো একজন নেককার মানুষের কবরের মধ্যে আছে, এটা তারা অন্য মানুষরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তারা অনেক চেষ্টা করেন ওই হুজুরের হাত থেকে ওই ডেড বডিটা ছুটিয়ে আনার জন্য, কিন্তু তারা অনেক চেষ্টা করে সেটা সক্ষম হন না। বাধ্য হয়ে এখন কি করবে, এখন ওনার তো জানাজা হয়নি, কিছু হয়নি, তাকে তো গোসলও দেওয়া যাচ্ছে না। তো এখন যতটুকু সম্ভব তারা ওই ডেড বডি যেটা আছে, কারণ একজন মুসলিম যিনি যতই খারাপ মানুষ হন, একজন মুসলিম হিসাবে, শুধু মুসলিম না যে কোনো ধরনের মানুষ, তিনি যত খারাপ কাজ করুক আর যত ভালো কাজই করুক, মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া পাওয়াটা এটা তার অধিকার, মানে সৎকার হওয়াটা এটা ওই মৃত ব্যক্তির অধিকার। সে যত খারাপ মানুষই হোক না কেন বা যে ধর্মের মানুষই হোক না কেন, এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না বা কেউ চাইলেই এটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো সুযোগ নেই। তো স্বাভাবিকভাবে এখন কবরের মধ্যে তো গোসল দেওয়া সম্ভব না, জাস্ট খালি শরীরটাকে একটু মাসেজ করে মানে যতটুকু করা যায়, এবং ওই ডেড বডির সাথে মানে কাফনের কাপড় মুড়িয়ে দেওয়া হয়, মুড়িয়ে ওইখানেই কবর দিয়ে দেওয়া হয়। এবং এই হেন ঘটনার কারণে সে যে এই ধরনের অ্যাক্টিভিটিস করতো, এলাকাবাসী ওই লোককে মানে যে সহযোগী যে তাকে তো বেধড়ক মার তো দেয়, তাকে পুলিশেও দেয়। বেশ কিছুদিন জেল খাটার পরে সে বের হয়ে আসে, এবং বের হয়ে আসার পর সে আর কখনোই এই কাজের সাথে লিপ্ত হয়নি। সে যখন জেলখানায় ছিল সে নাকি স্বপ্ন দেখেছিল, একটা স্বপ্নে দেখে তার যে এই যে ওস্তাদ যে মারা গেল কবরের মধ্যে, সে সুন্দর একটি বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, সাদা সফেদ ড্রেস পরা এবং তার চেহারা অনেক নুরানি সুন্দর দেখা যাচ্ছে। তখন সে তার স্বপ্নের মধ্যে, কিন্তু এটা সে তার ওস্তাদকে জিজ্ঞেস করছে, ওস্তাদ তুমি কেমন আছো? তখন তার ওস্তাদ বলছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বলে, তুমি তো এরকম একটা অপকর্ম করতে গিয়ে মারা গিয়েছিলে, তাহলে তুমি ভালো আছো কিভাবে? তখন তার ওস্তাদ বলছে, হ্যাঁ আমি অপকর্ম করতে গিয়ে মারা গেছি, এটা সত্য, আমি একটা খারাপ মানুষ ছিলাম, এটাও সত্য, কিন্তু আমি যার সাথে শায়িত আছি উনি অনেক ভালো মানুষ, তা আল্লাহ এই ব্যক্তির ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, যার কারণে আমি ভালো আছি। তখন স্বপ্নের মধ্যেই তার ওস্তাদ তাকে বলে যে তুই আর কখনোই এই কাজের সাথে যাবি না, আর তুই জীবনের যতদিন জীবিত থাকবে, শরীরের শক্তি থাকবে, কিছু সময় হলেও তুই রিক্সা চালাবি, এবং রিক্সা চালানো থেকে উপার্জিত অর্থ নিজে যদি খুব জরুরি না হয় খরচ করবি না, এবং এই উপার্জিত অর্থ মানুষের মধ্যে দান করে দেওয়ার চেষ্টা করবি, আর পাশাপাশি অন্য কাজ করবি। এটা স্বপ্নের মধ্যে তিনি বলেন। এরপরে উনি আর কখনো এই কাজ তো করেনি, একদম স্বাভাবিক জীবনে উনি চলে গিয়েছিলেন, স্বাভাবিকভাবেই উনি ঘর সংসার করেছেন। আর এই কারণেই উনি মূলত কিছুটা সময়, দিনের কিছুটা সময় উনি রিক্সা চালান।
এই ঘটনা আমি সংগ্রহ করেছিলাম 2016 সালের দিকে। আমি জানি না উনি এখনো জীবিত আছেন কিনা, কারণ ওনার কোনো ফোন নাম্বার ছিল না, যার কারণে তার সাথে ফোনে যে আমি পরবর্তীতে যোগাযোগ করব বা এখনো যোগাযোগ করব সেই সুযোগটা আসলে নেই। যদি আবার কখনো যশোরে যাই, তাকে খুঁজে বের করাটা অনেকটা টাফ হবে। তবে তার যেখানে বাড়ি আর কি, আমার যতদূর মনে পড়ে যশোর জেলা স্কুলের আশেপাশে তার বাড়ি, তো এরকমটাই আমাকে বলেছিল। হয়তোবা আবার যদি যাই তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি তাকে, যদিও উনি নাম প্রকাশ করতে নিষেধ করেছিলেন এবং উনি নিজেই বেশ কিছু এলাকা বা নাম আমাকে বলেননি, যার কারণে ঠিক উনি যেভাবে বলেছেন আমি আপনাদেরকে সেভাবে বলার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ।